শাড়ির সামনের আঁচলটা ফেলে দেয় হুর। এরপর পর করে শাড়ি খুলে ফেলে। যখন ও ব্লাউজটা খুলতে হাত দিচ্ছেন, তখনই ঠাস করে হুরের গালে থাপ্পড় পড়ে ধূপ করে মাটিতে পড়ে যায়। হুর মার খেয়ে কান্না করছে মাটিতে বসে। হুরের ঠোঁটের এক কোণ দিয়ে লাল রঙের রক্ত বের হয়ে পড়ে। আর এইদিকে মোচৌধুরী রাগে পুরো ফেটে যাচ্ছে। রাগের ভাবটা ওনার মাথার কানের উপরে ভেসে ওঠা রগগুলো জানান দিচ্ছে। মিস্টার চৌধুরী রাগে দেয়ালে কয়েকটা বাড়ি দেয় হাত দিয়ে। তারপর ও যেন রাগ কমছে না উনার। ওর এত শখ, আজ এর শেষ করে ছাড়ব আমি। উনি হুরের সামনে গিয়ে হুরকে দাঁড় করাই। আপনার শাড়ি পরে শরীর দেখানোর অনেক শখ না? আপনার এই শখ আমি পূরণ করছি। মাটি থেকে শাড়িটা তুলে সাথে আলমিরা থেকে সব শাড়ি বের করে মিস্টার চৌধুরী সবগুলোকে একসাথে আগুন লাগিয়ে দেয়। দাউ দাউ করে আগুন জ্বলছে, আর হুর পাথরের মতো চুপচাপ সবটা দেখছে। এরপর মিস্টার চৌধুরী হুরকে পাজাকোলে করে তুলে নিয়ে ওয়াশরুমে ঢুকে হুরের পুরো শরীরে ইচ্ছামতো সাবান দিচ্ছে আর ঘষছে। আর হুর চুপচাপ এই পাগলামি দেখছে। ওর এই সব অসহ্য লাগছে। গোসল শেষে মিস্টার চৌধুরী হুরকে আবার পাজাকোলে তুলে রুমে এনে বেডে বসায়। আর হুর পুতুলের মতো বসে আছে। মিস্টার চৌধুরী হুরের মাথা টাওয়াল দিয়ে মুছে দিচ্ছে, কিন্তু হুরের চোখ ওই পুড়ে যাওয়া শাড়িগুলোর উপরে পড়ে। শাড়িগুলো এখনো পুড়ছে, সাথে হুরও। মিস্টার চৌধুরী উঠে কোথায় যেন চলে গেল হুরকে রেখে। হুর বিছানা থেকে উঠে আয়নার সামনে গিয়ে নিজেকে দেখছে। পুরোটা শরীর লাল হয়ে গেছে। ওই মুহূর্তে মিস্টার চৌধুরী এসে হুরকে কোলে নিয়ে বিছানায় বসায়। আপনাকে বিছানা থেকে উঠতে বলছে কে? চুপচাপ এখানে বসুন। মিস্টার চৌধুরী হুরারের সামনে খাবার এনে হুরকে খাওয়াতে নিলে হুর মুখ ফিরিয়ে নেয়। আমাকে আপনার এইভাবে রেখে কি লাভ? বুঝতে পারি না আমি। আপনি বুঝেন না আমার এসব ভালো লাগে না। আমাকে ছেড়ে দিন, আমাকে মুক্তি দিন। এই কথা শোনার সাথে সাথে মোচৌধুরী হুরের গলা চেপে ধরে এক হাতে। মিসেস চৌধুরী, আর একবার এমন কথা বলবেন তো আপনার কি অবস্থা করব সেটা আপনি বুঝতেই পারছেন। এখন চুপচাপ খাবার খান। হুরের চোখ দিয়ে টপ টপ পানি পড়ছে। আর এইদিকে মিস্টার চৌধুরী কোনো ভ্রুক্ষেপ নেই। উনি চুপচাপ হুরকে খাবার খাওয়াতে ব্যস্ত। খাবার খাওয়ানো শেষ করে মিস্টার চৌধুরী সার্ভেন্টদের দিয়ে পুরো রুম পরিষ্কার করাই। রুম পরিষ্কার শেষ হলে মিস্টার চৌধুরী রুমে এসে হুরকে বিছানায় শুয়ে ওর পাশে শুয়ে হুরকে জড়িয়ে ধরে আছে। আপনি বুঝেন না আমার অসহ্য লাগছে। আমাকে এভাবে ধরেন কেন? মিসেস চৌধুরী বেশি কথা না বলে ঘুমান, এখন রাত অনেক হয়েছে। হুর তখন চুপচাপ চৌধুরী সাহেবের গুষ্ঠি উদ্ধার করে ঘুমিয়ে পড়েছে। আর এইদিকে চৌধুরী সাহেব হুরের ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে আছে। এই মেয়েটার মধ্যে কি এমন দিয়ে বানিয়েছেন আল্লাহ! একটা মুহূর্ত ওরে না দেখলে পাগল প্রায়। ঠিক ওই দিন ওরে দেখে আমার মাদকতা কাজ করেনি কেন? ওই দিন ওই মেয়েটা সাদা শাড়ি পরে চুলে খোপা করে বেলিফুল দিয়েছিল চুলে। কেন তখন আমি ওর দিকে তাকাইনি? তখন কি আমি ওর এই মাতাল করা চাহনি দেখিনি? মিস্টার চৌধুরী হুর এর দিকে একমনে তাকিয়ে আছে। আর হুর পরম যত্নে ঘুমুচ্ছে।
হুর, আপনি কিভাবে এমন নিশ্চিতে ঘুমাতে পারেন একজনে ঘুম হারাম করে? ওই সময় মুচৌধুরী এর চোখ হুরের উন্মুক্ত পিঠের দিকে যায়। হুরের জামাটার গলাটা অনেক বড়, পিছনের দিক দিয়ে। মেয়েটার পিঠের দিকে খামচি লাল দাগ পড়ে গেছে, যা দেখে নিজের উপর রাগ হচ্ছে। নিজের রাগটা হুরের উপর ঝেড়ে মেয়েটার কি অবস্থা করেছি আমি, আর কোথায় কোথায় আঁচড় লেগেছে মেয়েটার কে জানে। মিস্টার চৌধুরী তখন হুরের হাত পা চেক করতে শুরু করে, পেটে আঁচড়ের দাগ দেখার জন্য উন্মুক্ত করলে। হুর উন্মুক্ত পেট দেখে মিস্টার চৌধুরী এর শীতবাড়া দিয়ে শীতল রক্তের অনুভব করছে। মাতাল করা চাহনিতে তাকিয়ে আছে উনি, পরক্ষণেই উনি আবেশের বশবর্তী হয়ে যায়। পেটের উপর পাগলের মতো চুমু খেতে থাকেন। এক পর্যায়ে হুরের ঘুমটা ভেঙে যায়। ঘুম ভেঙে যায় এমন একটা পরিস্থিতিতে নিজেকে আবিষ্কার করে হুরের অবস্থা অবশপ্রায়। মিস্টার চৌধুরী, ছাড়ুন আমায়, ভালো লাগছে না। কিন্তু উনি আবেশে পড়ে হুরের মুখে আঙ্গুল দিয়ে হুশস আস্তে আস্তে উপরে উঠতে নিলে হুর এক পর্যায়ে মুচৌধুরী ধাক্কা দেয়, আর উনি সোজা ফ্লোরে গিয়ে পড়েন। আর হুর উঠে বসে। সভ্য চৌধুরী, আপনি এমন করছেন কেন? একটা মেয়েকে এভাবে একা পেয়ে কি এমন একটা বিহেভ করবেন? এটা আমার জানা ছিল না। আপনি জানেন না আপনার প্রতিটি ছোঁয়া আমার অসহ্য লাগে, তারপরও কেন আসেন আমার কাছে? আপনি না আমাকে সবকিছু থেকে রক্ষা করার প্রতিজ্ঞা করেছেন? তাহলে আপনি কি এখন রক্ষক থেকে ভক্ষকে রূপান্তর হয়ে গেলেন? সভ্য ফ্লোর থেকে উঠে, ওর চোখে আগুন জ্বলছে রাগে, পুরো শরীর কাঁপছে হুর এর কথা শুনে। হুরকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে ওর হাত দুটো বিছানায় চেপে ধরে সভ্য। মিসেস হুর, আমি রক্ষক থেকে ভক্ষক হয়ে গেছি, তাই না? আমার প্রতিটি স্পর্শ আপনার অসহ্য লাগে, আর ওই সজীবের স্পর্শ আপনাকে তৃপ্তি দেয় বুঝি? তাই বুঝি আজ ওর কাছে গিয়েছিলে আপনি এমন শরীর দেখানো শাড়ি পরে ওরে সিডিউস করার জন্য? আমি হয়তো আজ আপনার বাধা হয়ে দাঁড়িয়েছিলাম, তাই না আপনার সব প্ল্যানে পানি ঢেলে দিয়েছিলাম নাকি? হুরের চোখ দিয়ে টকটক করে নোনা জল গড়িয়ে পড়ছে। মিস্টার চৌধুরী হুরকে ধাক্কা দিয়ে ফেলে চলে যায়, আর হুর উঠে বসে উনার কাছ থেকে এমন কথা শোনাও বাকি ছিল। আজ নিজেকে পতিতাদের চেয়েও নিচে মনে হচ্ছে। এমনভাবে বেঁচে থাকা থেকে মারা যাওয়া ভালো। কেন মৃত্যু দেয় না আমায়? হুর সারাটা রাত ওইভাবেই বসে কাটিয়ে দেয়। সকালে মেঘ গর্জন করছে সগৌরবে, বিদ্যুতের জলকে অন্ধকার রুমটা আলোকিত হয়ে যাচ্ছে হঠাৎ হঠাৎ। বৃষ্টির ফোঁটা মাটিতে পড়ে অদ্ভুত এক সুন্দর মিষ্টি সুগন্ধের সৃষ্টি করছে। হুরের ঘুম ভাঙ্গে বৃষ্টির এই মেঘের গর্জনে। হুর তখন বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে বেডরুম থেকে বের হয়ে কিচেনের দিকে যায়। সার্ভেন্টরা যে যার কাজে ব্যস্ত, কিন্তু হুরের মন অন্য একজনকে খুঁজছে। সারা বাড়ি চোখ বুলিয়ে কোথাও তাকে খুঁজে না পেয়ে হুর যখন নিরাশ হয়ে ফিরছিল, তখন তার দৃষ্টি একজনের দিকে আটকে যায়। মানুষটা সুতির স্কাই ব্লু কালার একটা শার্ট পরে, হাতা দুইটো ফোল্ড করে, বুকের দিকে দুইটা বাটম খোলার একটা সাদা শর্টস পরে আছে। মুখে ছোট ছোট দাড়ি। গার্ডেনে বসে ফোনে জোরে জোরে কথা বলছে, হাত নাড়িয়ে নাড়িয়ে। মনে হচ্ছে এখনো কাল রাতের জন্য রেগে আছে। ফোনে কথা শেষে সভ্য হুরের সামনে দিয়ে হরহর করে হেঁটে চলে যায়। হুরকে যেন ও দেখেই নেই এমনভাবে চলে গেল। হুর মাথা নিচু করে মরৌড়িয়ে চুর্চ পিছন পিছন ডাইনিং স্পেসে দিকে যাই। ডাইনিং স্পেসে শায়লা বেগম বসে আছে। উনার সকালে
গ্রিন টি খাওয়ার অভ্যাস। উনি তার অভ্যাস মতো গ্রিন টি খাচ্ছিলেন আর ফোনে কাজ করছিলেন। কিন্তু ফোনে একটা নিউজ দেখে শায়লা বেগমের কপালে সূক্ষ্ম এক ভাঁজ পড়ে। মিস্টার চৌধুরী আর আমি ডাইনিং স্পেসে যেতেই সভ্যকে দেখে শায়লা বেগম ফোনটা পাশে রেখে দেয়। চোখ থেকে চশমাটা নামিয়ে হাতে নিয়ে শায়লা বেগম সভ্যকে ডাক দেয়, সভ্য। মিস্টার চৌধুরী শায়লা বেগমের ডাকে থেমে যায়। শায়লা বেগমের সামনে গিয়ে দাঁড়ায়। সভ্য, এসব কি? এই বলে পাশে থাকা ফোনটা তুলে সভ্যর সামনে তুলে ধরে। মিস্টার চৌধুরী নিউজটা দেখে ওর মুখে কোনো রিয়েকশন নেই। কিন্তু নিউজটা দেখে আমার মাথাটা চক্কর দেয়। নিজেকে কোনো মতে সামলে নেই। মিস্টার চৌধুরী কি আসলেই এমন কিছু করতে পারে? এমন একটা প্রশ্ন শুধু মাথায় ঘুরছে। সভ্য, তুমি চুপচাপ না দাঁড়িয়ে থেকে এর উত্তর দাও আমাকে। শায়লা বেগম, আম্মি, আপনি উত্তরের আশা করছেন কেন? আপনি জানেন না আমি কেমন? সভ্য, জানি বলেই তোমাকে প্রশ্নটা করেছি। তোমার মাতলামো এতটা বেড়ে যাবে আমার জানা ছিল না। সভ্য কিছু না বলেই চলে আসে। আমি উনার পিছন পিছন রুমে চলে আসি। মিসেস চৌধুরী, আপনার কোনো প্রশ্নের উত্তর দেওয়ার আমার কোনো ইচ্ছা নেই এখন। আপনি এখন আমাকে একটু একা থাকতে দিন। হুর চুপচাপ রুম থেকে বের হয়ে যায়। ওইদিকে সভ্য রুমের ভিতরে একা রকিং চেয়ারে বসে আছে। ওর মুখে এক চিলতে তির্যক হাসির চিহ্ন। আজ ও সজীবকে শুরু থেকে শেষ করে দিয়েছে। তার স্বপ্ন কন্যার উপর হাত দেওয়ার শাস্তি আজ ও দিয়েছে। ওই দিন হুরকে পার্টিতে নিয়ে গিয়েছিল। সভ্য সজীব রহমানের প্রথম বিবাহ বার্ষিকীর পার্টি। সজীব চৌধুরী এম্পায়ার ইনভেস্টার এন্ড ফ্যামিলি ফ্রেন্ড। ওই সূত্রে সজীব রহমান সভ্য এবং তার স্ত্রীকে এ পার্টির ইনভিটেশন দেয়। সভ্য হুর সজীব আর তার স্ত্রীকে শুভকামনা জানাতে যায়। শুভ প্রথম বিবাহ বার্ষিকী মিস্টার অ্যান্ড মিসেস রহমান, সভ্য ও মিস্টার চৌধুরী, ধন্যবাদ। আপনারা এসেছেন, এতে অনেক খুশি হলাম। ধন্যবাদ আমাদের ইনভিটেশন একসেপ্ট করার জন্য। সজীব, ধন্যবাদ দেয়া লাগবে না মেরামন, সভ্য। সজীব তির্যক নিজরে সভ্যর পাশে থাকা হুর এর দিকে তাকায়। সভ্যর পাশেটা থাকা মেয়েটা সজীব বারবার তাকাচ্ছিল। মেয়েটা একটা সাদা শাড়ির সাথে মাঝে চুল সিথি করে লম্বা চুলগুলো ছেড়ে দিয়েছে। কানে ঝুমকা পড়েছে। মুখে কোনো আর্টিফিশিয়াল মেকআপ নেই, কিন্তু তবুও সবার থেকে আলাদা লাগছিল মেয়েটাকে। ঠোঁটের নিচের ওই তিলটা সবথেকে আকর্ষণীয়। পরক্ষণেই নিজেকে সামলে সজীব, চৌধুরী সাহেব, আপনার পাশে এই জান্নাতি পরীটার পরিচয় পেলাম না কিন্তু। সজীব, সভ্যর মি রহমানের কথাটা শুনে মাথার রগগুলো ভেসে উঠে হাতের আঙ্গুলগুলো মুঠ করে ফেলে। সভ্য হুরের হাতটা চেপে ধরে বাম হাত দিয়ে। হুর সভ্যর এই কাণ্ড দেখে ওর দিকে তাকিয়ে আছে, হাতটা প্রচুর শক্ত করে চেপে ধরে আছে সভ্য হুরের। মি সজীব, উনি মিসেস হুর সভ্য চৌধুরী, আমার বিবাহিত স্ত্রী। সভ্য, ও মিসেস চৌধুরী, তাহলে উনি। সজীবের কথায় হুর একটা নির্জীব হাসি দেয়। ওর এই রকম একটা হাসির কারণটা হয়তো ওই ভালো জানে। হুর সভ্যর কাছ থেকে হাতটা ছাড়িয়ে মিসেস সুচি রহমানের সামনে যায়। সুচি আপু, শুভ বিবাহ বার্ষিকী। ধন্যবাদ হুর। মি চৌধুরী, আপনার পরীটা কিন্তু পুরো পুতুল। সভ্য মিসেস সুচির কথায় এক চিলতে হাসির ঝলক দেখা যায়। আর সজীব হুরের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। আর যাই হোক, সভ্য খেয়াল করছিল। এক পর্যায়ে
সভ্য হুরকে নিয়ে পার্টির গেস্টদের কথা বলছিল, কিন্তু সবার চোখ যেন হুর এর দিকে। সবাই হুর এর সাথে কথা বলার জন্য একটু বেশিই আগ্রহী, যা সভ্য খুব ভালো বুঝতে পারছিল। এক পর্যায়ে হুর এর শাড়ির উপর ওর সফট ড্রিঙ্ক পড়ে যায় সভ্যর হাত থেকে। সভ্য চুপচাপ দাঁড়িয়ে আছে, ওর মধ্যে কোনো রিয়েকশনই নেই, কিন্তু সভ্যর চোখে একটা আলাদা খুশির ঝলক। হুর হা হয়ে যায় এমন একটা অ্যাক্সিডেন্টে। ও চুপচাপ তাড়াহুড়ো করে ওয়াশরুমের দিকে পা বাড়ায়। ওই সময় হঠাৎ একটা টান পড়ে হুরের হাতে, আর ও সোজা একটা রুমে এসে পড়ে। হুর ভয় কেঁপে ওঠে। ও তাকিয়ে দেখে ওর সামনে সজীব দাঁড়িয়ে। হুর কিছু বলার আগেই সজীব হুরের হাত ধরে ওর হাত শুকতে থাকে। হুর শত চেষ্টা সত্ত্বে ও হাত ছাড়াতে পারছে না। আর সজীব ওই দিকে পাগলের মতো বিহেভ করছে হুর এর সাথে। হুর চিল্লাচ্ছে, কিন্তু ওর শব্দ আদৌ বাইরে যাচ্ছে কি না কে জানে। সজীবের এ পর্যায়ে হুর এর ঘাড়ে হাত দিতে নিলেই একটা থাপ্পড় পড়ে ধুম করে মাটিতে পড়ে যায় সজীব। আর সভ্য হুরকে কোলে নিয়ে রুম থেকে বের হয়ে যায়। হুর পুরোটা রাস্তা চুপচাপ বসেছিল, এক ফোঁটা নড়েনি। সভ্য বাসার সামনে গাড়ি থামিয়ে হুরকে কোলে তুলে রুমে নিয়ে আসে আর ধপ করে বিছানায় ফেলে দেয়। সভ্যর পুরো মুখ লাল হয়ে আছে, হাতটা মুঠ করে বারবার দেয়ালে বাড়ি দিচ্ছে। সভ্যার হুর ওর সামনে ভয় কুকিয়ে আছে। মিসেস চৌধুরী, এক্ষুনি আমার সামনে আপনার পরা সব কাপড় খুলেন। এ কথা শুনে হুরের মাথায় যেন বাড়ি পড়ল, কিন্তু সভ্যকে না বলার সাহস হুরের নেই। এরপর হুর কিছু বলে চুপচাপ শাড়ি খোলা শুরু করে। এক এক করে খোলার চেষ্টা করছিল, কিন্তু সভ্য এতটা নিচে নামেনি পরশুরাতে। সভ্য কিন্তু রাগটা কন্ট্রোল করার মতো ছিল না ওর। ওর স্ত্রীর উপর হাত দেয়ার শাস্তি সভ্য দিয়েছে আজ সভ্য। ও সজীবের হাত দুটো পুড়িয়ে ফেলেছে। ওর দুই হাত আজ অকেজো করে দিয়েছে সভ্য। এর আগে ও এমন অনেক কাজ করেছে শুধু হুরকে পাওয়ার জন্য সভ্য। আজ ও তার ব্যতিক্রম হয়নি। হুর শুধু ওর আর কারো না, ওর উপর একমাত্র আমার অধিকার। অনেক কিছু করেছি হুরকে পাওয়ার জন্য, দরকার পড়লে আরও করব। সভ্য রুম থেকে বের হয় বাইরে তখনও বৃষ্টি হচ্ছিল। সকালের নাস্তা এখনো খাওয়া হয়নি দুজনের। সভ্য হুরকে খুঁজতে বের হলে ও হুর ছাদে খুঁজে পায়। হুর ছাদের এক কোণে বসে আছে। ক্ষণে ক্ষণে বিদ্যুৎ চমকাচ্ছে আর বোকা মেয়েটা হাঁটুতে মাথা গুজে চুপচাপ ওই মেঘের গর্জন শুনছে। সভ্য ওই বৃষ্টিতে নেমে সোজা হুরের সামনে গিয়ে দাঁড়ায়। সভ্য হুরের সামনে হাঁটু গেড়ে হুরের মাথাটা তুলে ধরে নিজের কপালের সাথে লাগিয়ে নেয়। দুজনেরই চোখ বন্ধ করে আছে। দুইজনের মধ্যে গরম নিঃশ্বাসের বিনিময় হচ্ছে। হুর পুরো ভিজে গেছে, ওর নাক লাল হয়ে আছে, চোখ দুটো লাল হয়ে আছে। পুরো শরীরে বৃষ্টির পানির ফোঁটার বিচরণ হুরের। আর সভ্য ওর হুরের দিকে তাকিয়ে আছে। কেন তাকিয়ে আছে? কেন তাকিয়ে আছে সভ্য ওর দিকে? সেটা বুঝা ক্ষমতা হুর এর নেই। সভ্যর হুর এর মধ্যে এক অজানা শক্তি টান অনুভব করছে। হুরের গোলাপি ঠোঁট জোড়া বেয়ে টুপ টুপ বৃষ্টির পানি পড়ছে। চোখ বৃষ্টির ফোঁটা যতবার পড়ছে ততবার চোখের পলক পড়ছে হুরের। বুঝা বুঝা চোখ দিয়ে আমার দিকে তাকিয়ে আছে হুর। সভ্যর ইচ্ছে করছে ওর পরিটাকে নিয়োজনা উদ্দেশ্য উড়াল দিতে, কিন্তু পরক্ষণেই সভ্য হুরকে ধাক্কা দিয়ে ফেলে চলে আসে। হুর সভ্যর চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। মানুষ এতটা পাষাণ কিভাবে হয়? মরুডিয়েচুর আসলে কি চায়? কখনো কাছে টেনে নেয়, আবার কখনো দূরে ঠেলে দেয়। আমি কি উনার কাছে? আমি কি শুধুই উনার বিজয়ের প্রতীক?
আর কিছু নই কি আমি উনার জন্য। বৃষ্টিটা থেমে গেছে কিন্তু আকাশে মেঘ এখনো জমে আছে। হুর ওই যে সব শপে শরীর নিয়ে রুমে চলে আসে। ফ্রেশ হয়ে বের হতেই দেখি বেডসাইড টেবিলে উপর খাবার রেখা। হুর আয়নার সামনে গিয়ে চুল মুছতে থাকে। হুর আয়নার প্রতিবিম্বে সভ্যকে দেখে উনি ফোনে কি যেন করছেন। হঠাৎ হুর আর সভ্যর চোখাচোখি হয়ে যায়। হুর তৎক্ষণাৎ চোখ সরিয়ে নিজের কাজে মন দেয়, কিন্তু হুর আর চোখে সভ্যকে দেখছে। মিসেস চৌধুরী আমার দিকে আর চোখে না তাকিয়ে চুপচাপ চুপচাপ কাজ শেষ করে খাবারটা খেয়ে নিন। সভ্য কথাগুলো ফোন থেকে চোখ না তুলেই বলল। হুর সভ্যর কথায় অনেকটা লজ্জা পেল। হুর চুপচাপ আয়নার কাজ শেষ করে খাবার নিয়ে বসে সভ্যর পাশে। খাবারের অর্ধেকটা নিজের জন্য আর বাকিটা সভ্যকে বেড়ে দেয়। সভ্য ফোনটা রেখে খাওয়া শুরু করে। হুর খেতে ইচ্ছে করছে না। খাবারগুলো শুধু নাড়ছে হুর। কিন্তু সভ্যর সামনে খাবার রেখে উঠে যাওয়ার সাহসও নেই ওর। বিয়ের আজ 6 মাস চলে ওদের। এর আগে একবার হুর সভ্যর সাথে খাবার নিয়ে অনেক কিছু ঘটে গিয়েছিল। বিয়ের পরের প্রথম দিনের দিন সভ্য ওই দিন সকাল সকাল বের হয়ে গিয়েছিল ওর অফিসের জন্য, আর হুর বিয়ের শাড়ি গয়না পরে রুমের বারান্দায় দেয়ালে হেলান দিয়ে মাটিতে বসেছিল। ওই দিন রাগ আর অভিমানের মিশ্রণ ঘটেছিল ওর মধ্যে। বিয়েটা ওদের স্বাভাবিক সামাজিক নিয়মের আওতায় পরিবারের সবার উপস্থিতিতে হয়েছিল। কিন্তু মানুষের জীবনে এমন কিছু স্মৃতি থাকে যা মানুষকে তার ভিতর থেকে ঝাঁঝরা করে ফেলে। ওই দিন হুরও এমন একটা পরিস্থিতির শিকার ছিল। না পারছিল এই বিয়েটাকে মেনে নিতে, না পারছিল কিছু ভুলে থাকতে। এরই মাঝে দরজায় নক পড়ে, কিন্তু হুরের এই দিকে কোনো খেয়ালই নেই। অনেকবার নক করার পর হুরের হুঁশ হয়। ও উঠে গিয়ে ডোরটা খুলেতেই দেখে সার্ভেন্ট দাঁড়িয়ে। ম্যাম আপনাকে ব্রেকফাস্টের জন্য ডাকছে, আপনি প্লিজ জলদি নিচে আসুন। এই বলে সার্ভেন্ট চলে যায়। কিন্তু হুর ডোর লক করে আবার চুপচাপ বসে পড়ে। ওর জীবনের অধ্যায় ওলট পালট হয়ে গেছে। স্বপ্ন আর মানুষগুলো পর হয়ে গেছে। ওর মুখে কি আদৌ খাবার রুচবে? এইভাবে রাত 9টা অবধি হুর রুমে লক করে বসে আছে। একবার ও রুম থেকে বের হয়নি বা ফ্রেশও হয়নি। রাত 9টার সময় কেউ একজন রুমের ডোর খুলে ভিতরে আসে। হুরের ওই মুহূর্তে কিছুটা ভয় হলেও, কিন্তু কণ্ঠ স্বরটা শুনে ভয় না বরং রাগ হচ্ছিল। মিসেস চৌধুরী আপনি রুম অন্ধকার করে চুপচাপ বসে আছেন কেন? সভ্য। হুর তখনও চুপ। সভ্য এবার হুরের কাছে গিয়ে ওরে একটানে বিছানা থেকে দাঁড় করাই। হুর এমন একটা কাণ্ডে কিছুটা হকচকিয়ে যায়, কিন্তু একটু পর নিজেকে সামলে নেয়। আপনি কি বোবা নাকি কথা বলতে পারেন না? আর এখনো এই কাপড়ে বসে আছেন কেন? বাসায় কি কাপড় বা পানির অভাব পড়েছে আপনার? সভ্য। এই পর্যায়ে হুর মুখ খুলে, আমি আপনাকে কোনো কৈফিয়ত দেওয়ার জন্য বাধ্য নই। আমার উপর অধিকার দেখানোর আপনি কে শুনি? হুর। আর আমার হাত ছাড়ুন। হুরেক টানে সভ্যর কাছ থেকে নিজের হাতটা ছাড়িয়ে নেয়। সভ্য হাত কাঁপছে রাগে, তাই হাতটা মুঠ করে ফেলেও। সভ্যর হুরের এমন বিহেবে অনেক কষ্টে নিজের রাগটা দমিয়ে রাখছে। হুর আজ নতুন বলে অনেকটা ছাড় পাচ্ছে। নইলে সভ্য মানুষকে কিভাবে ট্যাকেল করা লাগে তা ভালো মতোই জানে। ওই সময় শায়লা বেগম রুমে ডোর নক করে ভিতরে আসে। সভ্য হুরকে বিয়ে করেছ, কিন্তু ওর খেয়াল রাখার দায়িত্বটা এত জলদি ভুলে গেলে? আর হুর তোমার কি এ বিয়ে নিয়ে অমত থাকলে কেন বিয়ে করেছিলে সভ্যকে? শায়লা বেগম।
হুর মাথা নত করে দাঁড়িয়ে আছে। এই প্রশ্নের উত্তর ওর জানা আছে, কিন্তু উত্তর দেওয়ার সাহস ওর নেই। তাই ও চুপ। আর সভ্যেই দিকে, আম্মি, আপনি জানেন আমি দায়িত্ব ঝেড়ে ফেলে দেওয়ার মতো মানুষ নই। কিন্তু আজ আমার অফিসে যাওয়াটা অনেক আর্জেন্ট ছিল, তাই না গিয়ে পারলাম না। সভ্য, এইসব অফিসের কাজ অফিসে রেখে আসবা সভ্য। আর হুর শুনে রাখো, আর যাই হোক খাবারের উপর রাগ দেখাবা নাত্রতে তোমারই ক্ষতি। এই বলে শায়লা বেগম বের হয়ে যান। মিসেস চৌধুরী, আপনি এখনো খাবার খাননি? সভ্য। হুর এবার সভ্যর কাছ থেকে সরে বারান্দায় চলে যায়, যা সভ্যর রাগটা আরও বাড়িয়ে দেয়। সভ্য রাগটা কন্ট্রোল করার জন্য এক হাতে গলার টাইটা ঢিলা করে নেয়, আর কোটটা খুলে বিছানায় ফেলে শার্টের হাতা ফোল্ড করে নেয়। এবার সভ্য বারান্দায় গিয়ে হুরকে একটানে কোলে নিয়ে নেয়। এইটা কেমন অসভ্যতা, ছাড়ুন আমায়, রৌডি এই চুট ছাড়ুন বলছি। কিন্তু কে শুনে কার কথা? সভ্য হুরকে পাজা কোলে করে ওয়াশরুমে নিয়ে গিয়ে হুট করে শাওয়ারটা ছেড়ে দিয়ে হুরকে নিয়ে দাঁড়িয়ে পড়ে। আর হুর ছটফট করছে শুধু, কিন্তু সভ্য হুর এর হাত দুটো দেয়ালে চেপে ধরে দাঁড়িয়ে আছে শাওয়ারের নিচে। মিসেস চৌধুরী, অনেক কষ্টে নিজের রাগটা দমিয়ে রেখেছি, আপনি আমার ধৈর্যের পরীক্ষা নিয়েন না। চুপচাপ শাওয়ারটা সেরে বের হয়ে আসুন, নইলে আমি বাধ্য হব আপনাকে নিজ হাতে গোসল করিয়ে দেওয়ার জন্য, আর যা আপনার সহ্য হবে না। এই বলে সভ্য ওয়াশরুম থেকে বের হয়ে আসে। কিছুক্ষণ পর হুর কাঁপতে কাঁপতে ওয়াশরুম থেকে বের হয়। হুর ওয়াশরুম থেকে বের হতেই সভ্য হুরের জন্য স্যুপ সার্ভ করে, কিন্তু হুর খাচ্ছে না। একসময় সভ্য হুরের হাতটা ধরে গরম স্যুপের ভিতরে চেপে ধরে। ওর চিৎকার করে উঠে, চোখ দিয়ে নোনা জল পড়ছে হুরের, আর সভ্য ওর দিকে তাকিয়ে আছে। মিসেস চৌধুরী, আমার সাথে নাটক করতে আসবেন না, নইলে এর থেকে ও খারাপ কিছু করতেও আমি পিছোপা হব। নাসবার আগে আমার গল্প পড়তে চাইলে নীল ক্যাফের ভালোবাসা পেজে পাবেন। ওই দিন হুরের হাতের অনেক জায়গায় ফোসকা পড়ে গিয়েছিল গরম স্যুপে হাত চেপে ধরার জন্য। ওই কাহিনীর পর থেকে হুর আর যাই হোক খাবার নিয়ে কোনো কিছু করে না সভ্যর সাথে। খাওয়ার সময় সভ্যর ফোনে ফোন আসলে সভ্য খাবার রেখে ফোনটা অ্যাটেন্ড করতে চলে যায়, আর হুর খাবারগুলো তুলে কিচেনে দিকে যাওয়ার সময় ড্রয়িং রুমের সামনে এসে ওর হাত থেকে খাবারের ট্রেটা পড়ে যায়। হুরের হাত কাঁপছে। হুরের হাত কাঁপছে কোনো কিছু চিন্তা বা ভাবার শক্তি ওর লোপ পেয়ে যাচ্ছে। ভাঙ্গার শব্দ শুনে সার্ভেন্টরা তাড়াতাড়ি এসে সেই জায়গাটা পরিষ্কার করতে লাগল, কিন্তু হুর ওই জায়গায় পাথরের মতো দাঁড়িয়ে আছে। ঠিক ওই সময়ে কেউ একজন হুরের কাঁধে হাত রাখে। হুরের তখন খেয়াল হয়, ও পিছনে তাকাতেই দেখেন মৃতা দাঁড়িয়ে আছে। উফ, বউ মনি, তুমি ও বুঝি আয়ানের উপর ক্রাশ খেয়ে গেলে আমার মতো? ওরে যে কেউ দেখলে প্রেমে পড়ে যাবে, তাই না বৌমনি? হুর তখন এ প্রশ্নের কি উত্তর দিবে? এর আগে ও এমন প্রশ্ন হুর নিজেকে অনেকবার করেছে, কিন্তু এ প্রশ্নের উত্তর দিতে আজ কেন কষ্ট হচ্ছে। হুর স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে নম্রতার দিকে। নম্রতা হুরের হাত ধরে হুরকে গার্ডেনে নিয়ে যায়। সেখানে নাজমুল সাহেব আর আয়ান বসে কথা বলছিল। হুরকে টেনে নম্রতা ওদের সামনে নিয়ে গেলে আয়ান বসা থেকে দাঁড়িয়ে পড়ে। হুর এখন কিভাবে কি রিয়েক্ট করবে বুঝে ওঠার আগেই, বউ মা, কেমন আছো তুমি? এই বুড়োটাকে মনে আছে তো নাকি তোমার? নাজমুল সাহেব। হুর কিছু না বলে চুপচাপ নাজমুল সাহেবকে সালাম করল। ওহো আব্বা, আপনি? ও না, মাত্র তো 3 মাস বাইরে ছিলাম, এতেই কি বৌমণি তার ননদ আর শ্বশুরকে ভুলে যাবে? নম্রত
স্যার আপনারা কখন এলেন? আমরা কোনো খবরই পেলাম না। হুর। নাজমুল সাহেব বসা থেকে উঠে এসে হুরের কানে এসে ধরে। আবার স্যার বলছো? এটা আমি মেনে নিব না বৌমা, আমি যেমন সভ্যর বাবা তেমনি তোমার ও বাবা। আব্বা ডাকতে বলেছিলাম না তোমাকে? নম্রতা হাসছে ওর নাজমুল সাহেব আর এর কাণ্ড দেখে। মাফ করবেন, এখন থেকে আপনাকে আব্বা ডাকবো, এবার কানটা ছাড়ুন আব্বা প্লিজ। হুর। নাজমুল সাহেব এখন খুশিতে আপ্লুত হয়ে হুরের কান ছেড়ে মাথায় হাত বুলায়। মারে তুই আমার ঘরের লক্ষ্মী, তোর মুখে স্যার ডাকটা মানায় না। নাজমুল সাহেব। আয়ান হুরের দিকে তাকিয়ে আছে। কতদিন পর মেয়েটাকে দেখছে ও, কিন্তু হুর মাথা নিচু করে দাঁড়িয়ে নাজমুল সাহেব আর নম্রতার কথা শুনছে আর হু হা করে উত্তর দিচ্ছে। হুরকে দেখে আয়ানের কলিজাটা মোচড় দিয়ে উঠে, চোখটা ওর হুরের দিকে স্থির হয়ে যায়। আয়ানের চোখে আজ অতৃপ্ত তৃষ্ণা, কিন্তু আজ হুরকে এমনভাবে এমন একটা অবস্থায় দেখবে এটা ভাবেনি আয়ান। এমন সময় নাজমুল সাহেব হুরের হাত ধরে আয়ানের সামনে এনে দাঁড় করাই। হুরের হাত ঠান্ডা হয়ে যাচ্ছিল, হাত ঘামা শুরু করে হুরের। ইয়াং ম্যান, এই হচ্ছে। ওই সময় পিছন থেকে একটা কণ্ঠস্বর ভেসে আসে। উনি হচ্ছেন মিসেস সোহো চৌধুরী। কণ্ঠস্বরটার অনুসরণ করে সবাই তাকালে দেখে সভ্যেক পকেটে হাত দিয়ে এগিয়ে আসছে। সভ্য ওদের সামনে এসে হুরের হাত ধরে দাঁড়ায়। হুম, দেখা করে বেশ ভালো লাগল। ম্রন মিসেস চৌধুরীর সাথে আয়ান। নাজমুল সাহেব আয়ানের কাঁধে হাত রেখে। সভ্য, এই হচ্ছে আব্বা, উনি হচ্ছেন ইউথ আইকন সিঙ্গার আয়ান আহমেদ, তার ব্যান্ডের নাম আয়নার ঘর। আর আব্বা, আপনি এখন আয়ানকে আমাদের কোম্পানির নিউ ব্র্যান্ড অ্যাম্বাসাডর বানাচ্ছেন, তাই তো? সত্যিই আপনার মুখে আমার পরিচয় শুনে অনেক ভালো লাগল, সাথে আপনার স্ত্রীর সাথে দেখা করেও। এই বলে আয়ান হুরের দিকে তাকায়, কিন্তু হুর তখনও মাথা নত করে ওড়নার এক অংশ শক্ত করে ধরে আর চোখে আয়ানের দিকে তাকায়। আব্বা, আপনি আয়ানকে বাইরে কি দাঁড় করিয়ে রাখবেন, ভিতরে নিয়ে বসান। ভাই, তুই ঠিক বলেছিস। আয়ান চলেন ভিতরে, এমনিতেও বাইরে এখন রোদ উঠছে, এই তাপে বাইরে থাকলে রৌদের তাপে মানুষ পুড়ে ছাই হয়ে যাবে। পুড়ে ছাই তো আগেই হয়ে গেছি, এখন শুধু ওই ছাইগুলো গঙ্গায় ভাসানোর মানুষ খুঁজছি। মানুষটাকে পেয়ে গেলে ওর হাতে বিসর্জিত হয়ে মুক্তি পেতে চাই এখন শুধু। কিন্তু সে মুক্তি আদৌ মিলবে কিনা কে জানে। আয়ান এ কথাগুলো হুরের দিকে তাকিয়ে বলছিল। নম্রতা এর মানে না বুঝেই আল্লাতে আটখানা হয়ে আয়ানের হাত টেনে ভিতরে নিয়ে যায়। আর নাজমুল সাহেব ওদের সাথে হাঁটছেন। হুর সভ্য কাছ থেকে হাতটা ছাড়িয়ে রুমে এসে ডোর লক করে রুমের এক কোণে বসে পড়ে। আজ প্রায় 7 মাস পর হুর আয়ানকে দেখেছে। মানুষটার চুলগুলো আরো বড় হয়ে গেছে, মুখ ভর্তি দাড়ি, আর ওর এই দাড়িতে পাক ধরেছে। ফর্সা মুখে দাড়ি অনেক মানায়, আর আয়ানকে সবসময় দাড়ি রাখত। আয়ান অনেক অগোছালো। কিন্তু আর হুরের জীবনটা ওর থেকে আরো অগোছালো হয়ে গেছে। এখন এই অগোছালোকে গুছাতে কি পারবে হুর? ওইদিকে রুমে ডোর নক করছে সভ্য। কিছুক্ষণ পর হুরের খেয়াল হলো ও রুমের ডোর লক করে বসে আছে। এতে নিশ্চিত মুচৌধুরী আজ তাকে কাঁচা গিলে খাবে। হুর তাড়াহুড়ো করে দরজাটা খুলে, দরজাটা খুলতেই সভ্য রুমে ঢুকে আর রুমের দরজাটা লক করে দেয়। দূর থেকে আয়ান সভ্যর কাজগুলো দেখছিল, কিন্তু আজ ও নিরুপায়। সভ্য রুমে এসে হুর দুইটা হাত দেয়ালে চেপে ধরে। হুর সভ্যর এরকম ব্যবহারে অভ্যস্ত। মিসেস চৌধুরী, আপনাকে না কতবার বলেছি রুমের ডোর লক করে বসে থাকবেন না। আমার কথাটা কি আপনার কানে যায় না?
এইটাই লাস্ট ওয়ার্নিং বলে রাখলাম, এরপর যদি এমন ভুল আবার হয় তবে আমি কি করব সেটা শুধু আপনি বুঝবেন। আর আপনার চোখগুলো লাল হয়ে আছে আর মুখটা ও ফোলা। সবার আগে আমার গল্প পড়তে চাইলে নীল ক্যাফের ভালোবাসা পেজে পাবেন। কিছু হয়েছে কি? কেউ কিছু বলেছে আপনাকে? না তেমন কিছু না, আম্মু আব্বুকে অনেক মনে পড়ছিল তাই। এরপর সভ্য হুরকে ছেড়ে কি যেন একটা ফাইল হাতে নিয়ে বের হয়ে যায়। এইদিকে নাজমুল সাহেব আয়ানকে রাতের ডিনার পর্যন্ত আটকে রাখে আর আয়ান যেন মনে মনে মনটাই চাচ্ছিল। আজ আকাশে পুরো চাঁদ উঠেছে। আজ রাতের পরিবেশটা অনেক আলোকিত, তাই নম্রতা অনেক জোর করে আয়ান সহ সবাইকে ছাদে নিয়ে যায় আর আয়ানের হাতে একটা গিটার ধরিয়ে দেয় নম্রতা। আয়ান গিটার হাতে বসে আড়ালে হুরকে দেখছে। কিন্তু হুর সভ্যর পাশে বসে কি যেন ভাবছে, মেয়েটা এমন কেন? সেটা আজও আয়ান বুঝে উঠতে পারেনি। নাজমুল সাহেব আর শায়লা বেগম উপরে এসে বেতের সোফায় বসে পড়ে। এরপর আয়ান নম্রতা আর নাজমুল শাহের অনুরোধে গান গাওয়া শুরু করে। আয়ানের আজ হুরের সাথে দেখা হওয়ার সময় প্রথম যে গানটা ওর মাথায় ধরেছিল ওই গানটা গাওয়া শুরু করে। সবই বুঝি, তবু অবুঝের মতো। তোমায় খুঁজি, নিয়ে হারানোর ক্ষত। আজও ভাবি, কেন বেদনার মতো হৃদয় আঁকি। নীল প্রজাপতি শত, ফেরাতে পারিনি আমি, পারিনি তোমার হতে। তুমি তো গিয়েছ চলে দ্রুতলয়ে আলোর পথে। সবই বুঝি, তবুও অবুঝের মতো তোমায় খুঁজি। হঠাৎ আয়ান গান গাওয়াটা বন্ধ করে দেয়। সব কিছুতেই অন্ধকার দেখছে আয়ান, ভালো লাগছে, চলে যেতে ইচ্ছে করছে, ওর মনটা ঠিক রাখতে পারছে না আয়ান হুরকে দেখে। এখন যদি আয়ান এখান থেকে না বের হয় তবে উল্টো পাল্টা কিছু করে ফেলবে। সবাই অনেকটা অবাক হঠাৎ এমন করাতে। মি চৌধুরী, আমি এখন আসি, কাল না হয় দেখা হবে। আয়ান, আয়ান ডিনারটা করেই যাও। নাজমুল সাহেব, না অন্য কোনো দিন, এখন আমি আসি। এই বলে আয়ান দ্রুত পায়ে বাসার বাইরে এসে গাড়িতে করে উঠে চলে যায়। হুর আয়ানের যাওয়ার দিকে তাকিয়ে আছে জানালা দিয়ে। আয়ান গানটা গাওয়া শুরু করলে মাঝ গানেই হুর উইখান থেকে উঠে চলে আসে। অনেক কিছু সহ্য করা যায়, আবার অনেক কিছু সহ্যর বাইরে থাকে। আজ যেমন ছিল। আর হুর উঠে যাওয়ার পরক্ষণেই ইম্পর্টেন্ট একটা কল আসাতে সভ্য স্টাডি রুমে এসে ফোন কলটা অ্যাটেন্ড করে। কাজ শেষ করে সভ্য এসে দেখে হুর জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। চাঁদনি রাতের চাঁদের আলোটা হুরের গায়ে পড়ছে। হুরের রূপ যেন আরও বেড়ে গেছে এই চাঁদের আলোতে। স্নিগ্ধ লাগছে হুরকে। মনটা শুধু চাচ্ছে হুরকে নিয়ে বের হতে। সভ্য পুরোক্ষণেই নিজের আবেগটা সামলে নেয়। মিসেস চৌধুরী বুঝি আয়ানের এমন করে সামনে আসাটা মেনে নিতে পারছেন না সভ্য। সভ্যর কথায় হুরের ভিতরটা হু হু করে ওঠে। নিজেকে শক্ত করেছেন ঠিকই, কিন্তু নিজের আবেগ সামলাতে শিখেননি এখনো আপনি সভ্য। হুর কিছু বলছে না, শুধু বাইরের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর আলমিরা খট করে খোলার শব্দ পায়। পিছনে ঘুরে দেখে সভ্য কিছু একটা খুঁজছে, আর সভ্য কি খুঁজছে সেটা হুরের জানা। বিছানার কর্নারে রাখা কাপড়টা সভ্যর সামনে নিয়ে যায়। সভ্য হুরের কাছ থেকে কাপড়টা নিয়ে ওয়াশরুমে চলে আসে। হুর বিছানা গোছাচ্ছে। সভ্য ওয়াশরুম থেকে বের হয়ে হুরের কাছে গিয়ে হুরের কোমরে হাত দিয়ে সভ্য একদম ওর বরাবর কাছে টেনে নেয়। হুর সভ্যর এতটা কাছে যে দুজনের গরম নিঃশ্বাস একে অপরের উপর গিয়ে পড়ছে। মিসেস চৌধুরী, কাল একটা ইভেন্ট আছে, আপনি কাল আমার সাথে যাবেন। আর একটা কথা,
ওই দিনের মতো যদি আপনি আবার শরীর দেখানো শাড়ি পরেছে তো আপনার পুরো শরীর আমি পুড়িয়ে ছাড়খাড় করে দিব। হুর সভ্যর দিকে তাকিয়ে কথাগুলো শুনছিল। সভ্য হুরকে ছেড়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। হুর সভ্যকে দেখছে, মানুষটা কেমন যেন সময় সবকিছু নিয়ে উনার মাথা ব্যথা। কই, আমি ওই দিন তো কোনো শরীর দেখানোর মতো পাতলা শাড়ি পরিনি, একটা সাদা কাতান শাড়ি পরেছিলাম। কিন্তু উনার ভাষ্য মতে আমি পাতলা ফিনফিনে শাড়ি পরে মানুষকে আমার শরীর দেখাতে পড়েছিলাম, তাও আবার আটসাট করে। কিন্তু এই বান্দা আমাকে ওই দিন নিয়ে আমাকে আজও খোটা দিচ্ছে। কাল আমি উনাকে দেখে নিব। হুর ফ্রেশ হয়ে ঘুমানোর জন্য বিছানায় শুয়ে পড়লে সভ্য এসে ওর পেটে হাত রেখে জড়িয়ে ধরে। হুর এর এখন এইটার অভ্যাস হয়ে গেছে। বিয়ের পর থেকে সভ্য সব সময় হুরকে জড়িয়ে ধরে ঘুমায়। প্রথম প্রথম খারাপ লাগত, আর এখন বিয়ের আগে পরই আর আমি এক বিছানায় ঘুমাতাম, কিন্তু আমাদের দুই বোনের মাঝে একটা কোল বালিশ অথবা আম্মুকে নিয়ে ঘুমাতাম। আমার ঘুমের মধ্যে জড়িয়ে ধরলে কিংবা হাত পা উঠিয়ে দিল প্রচুর রাগ উঠত। পরি ঘুমের মধ্যে এমন করলে আমি ওরে লাথি মেরে ফেলে দিতাম। আর এখন আমি এই মানুষটার এত অত্যাচার সহ্য করছি শুধুমাত্র আমি উনার স্ত্রী বলে। উনার স্ত্রী হওয়ার কথা আমি কখনো স্বপ্নেও ভাবিনি। কিন্তু ভাগ্য অনেক বড় একটা চক্র, যার চক্রে মানুষ যেটা চায় না বা ভাবে না, ওইটাই কালক্রমে সামনে এসে দাঁড়ায়। এই কালক্রমে আজ আমি তার বিবাহিত স্ত্রী। এই মানুষটার প্রতিটা ক্ষেত্রে তার বাড়াবাড়ি না করলে, আমাকে না জ্বালালে উনার চলে না। হুর এইসব ভেবে ভেবে শেষ। সকালে ফজরের আজান কানে আসছে হুরের। প্রতিটা সকাল হুরের ফজরের আজানে ভাঙ্গে, এটা ওর বিয়ের আগের থেকেই এ অভ্যাস। আজান শেষ হলে হুর বিছানা থেকে নেমে ফ্রেশ হয়ে অজু করে বের হয়। বের হয়ে হুর সভ্যকে ডাক দেয় নামাজ পড়তে যাওয়ার জন্য। এই যেই জেমরৌডি, এই চুর্জ, উঠুন, নামাজ পড়তে যাবেন না, আজান দিয়েছে। সভ্য আধো আধো চোখ খুলে তাকায়। হুম, যাব। আপনি নামাজে দাঁড়ান, আমি উঠছি। হুর নামাজে দাঁড়িয়ে পড়ে। ওই দিকে সভ্য বিছানা থেকে নেমে ফ্রেশ হয়ে পাঞ্জাবি পরে মাথায় টুপি দিয়ে মসজিদের জন্য বের হয়ে যায়। রুম থেকে বের হতেই সভ্যর নাজমুল সাহেবের সাথে দেখা হয়। আজ নাজমুল সাহেব অনেক অবাক। উনার ছেলে ফজরের নামাজের জন্য বের হচ্ছে। এর আগে অনেক চেষ্টা করেছে কিন্তু পারেনি উনি। কিন্তু আজ তার বাসার লক্ষ্মী সেই অসম্ভব কাজকে সম্ভব করে দিয়েছে। আজ নাজমুল সাহেব খুশি মনে ছেলের সাথে নামাজে যাচ্ছেন। সভ্য নামাজ শেষ করে রুমে এসে দেখে হুর কোরআন শরীফ পড়ছে, কিন্তু সভ্য এসেই বিছানায় চিৎ পটাং হয়ে শুয়ে এক মনে হুরের তিলোয়াত শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে। হুরের তিলোয়াত শেষ করে দেখে সভ্য ঘুমে বেহুশ। মানুষটার এই একটা জিনিস ভালো লাগে, বিয়ের পরে 2 দিন পর আমি উনাকে নামাজের জন্য ডাক দিলে উনি উঠে নামাজে চলে যায়। একটা টু শব্দ করেনি। হুর রুম থেকে বের হয়ে কিচেনে চলে যায়। সবার জন্য নাস্তা রেডি করতে করতে প্রায় 8টা বেজে যায়। এরই মধ্যে নম্রতার রুমে ব্ল্যাক কফি, নাজমুল সাহেবের জন্য রং চা এবং শায়লা বেগমের জন্য গ্রিন টি পাঠায় হুর সার্ভেন্টদের দিয়ে। এই বাসার মানুষের সকালে এই জিনিসগুলো চাই। আর হুর সভ্যর জন্য 1 কাপ দুধ চা হাতে নিয়ে রুমে এসে চাটা বেড টেবিলের সাইডে রেখে শাওয়ারের জন্য চলে যায়। সভ্য ঘুম থেকে উঠে চা খেয়ে
রেডি হয়ে ডাইনিংয়ে চলে যায় ব্রেকফাস্টের জন্য। হুর শাওয়ার শেষ করে নিচে চলে যায়। সবার আগে আমার গল্প পড়তে চাইলে নীল ক্যাফের ভালোবাসা পেজে পাবেন। গিয়ে ব্রেকফাস্ট সার্ভ করে। খাওয়া শেষ হলে সভ্য অফিসের জন্য বের হতে নিলে মিসেস চৌধুরী রেডি থাকবে, আমি এসে আপনাকে নিয়ে যাব সন্ধ্যায়। হুর শুধু পুতুলের মতো মাথা নাড়ায়। সন্ধ্যার দিকে বাসায় এসে সভ্যর চোখ চড়ক গাছ। রাগে ওর মাথা ফেটে যাচ্ছে। হুরের অবস্থা দেখে সভ্যর রাগ পুরো তুঙ্গে উঠে যায়। হুর বোরখা পরে দাঁড়িয়ে আছে, তাও আবার মেকআপ পরে। ও রুমে ঢুকে সোজা ডোর লক করে হুরের কাছে যায়। হুর তখন আয়নার সামনে দাঁড়িয়ে বোরখার হিজাবে পিন লাগাচ্ছিল। সভ্য হুরকে এক টানে ওর দিকে ফিরিয়ে দাঁড় করাই। মিস্টার চৌধুরী চলুন, আমি তৈরি। সভ্য হুরের কাণ্ড দেখে হাসবে না কান্না করবে বুঝে উঠতে পারছে না। মিসেস চৌধুরী, আপনি এটা পরে আমার সাথে যাবেন? সভ্য হুর মাথা নাড়িয়ে হ্যাঁতে উত্তর দেয়। সভ্য প্যান্টের পকেটে হাত দিয়ে দাঁড়ায় এবার। মিসেস চৌধুরী, হঠাৎ বোরখা পরার ইচ্ছে হলো কেন আপনার? কিছু রেখে? সভ্য আসলে মুচৌধুরী, আমি না এত শাড়ি জামার মধ্যে বুঝে উঠতে পারছিলাম না। আপনার ইনস্ট্রাকশন অনুযায়ী কোনো জামা বা শাড়ি পরলে শরীরের একটা অঙ্গও দেখা যাবে না। এ নিয়ে সারাটা দিন ভেবে কাটিয়ে দিয়েছিলাম। শেষ পর্যন্ত আমি আপনার কথা মতো এমন একটা ড্রেস খুঁজে পেয়েছি, আর সেটা হলো বোরখা। দেখেন, আমার শরীরের একটা অঙ্গও বোঝা যাচ্ছে, এমনকি আমার চুল মুখও না, আমি পুরো ঢেকে আছি। কেউ আমাকে দেখলে চিনবেও না, তাই না? হুর বোরখার দুই সাইডে ধরে ঘুরে ঘুরে দেখাচ্ছিল সভ্যকে। সভ্যর এখন মনটা চাচ্ছে নিজের চুল নিজে ছিঁড়ে শাক রান্না করে খেতে। ওর কথায় এতটা গভীরভাবে নিয়ে এমন একটা কাণ্ড করবে বুঝে উঠতে পারেনি সভ্য। আসলে মেয়েদের, বিশেষ করে নিজের বিয়ে করা স্ত্রীকে, কখনো তাদের পছন্দ বা অন্য কোনো জিনিস নিয়ে কথা বলতে নেই। কারণ বউদের ইট মারলে পাটকেলটা দুই গুণ জোরেই খেতে হয়, যা সভ্য আজ হাড়ে হাড়ে বুঝতে পারছে। শেষমেশ সভ্য আলমিরা খুলে কি যেন খুঁজতে লাগল। এই দিকে মিস্টার চৌধুরী, আপনার কাপড় তো আমি আগে থেকেই বের করে রেখেছি, এই যে দেখেন। এই বলে হুর সভ্যর ড্রেস এনে দেখায়। কিন্তু সভ্যই দিকে কোনো ভ্রুক্ষেপ না করে ওর কাজে ব্যস্ত হয়ে থাকে। অনেকক্ষণ পরে সভ্য একটা ব্ল্যাক ড্রেস বের করে এনে হুরের সামনে এনে ধরে। মিসেস চৌধুরী, এক্ষুনি এই ড্রেসটা পরে আসুন। সভ্য কিন্তু আমি তো রেডি, এখন আবার চেঞ্জ করতে বলছেন কেন? হুর মিসেস চৌধুরী, আমি বেশি কথা বলা পছন্দ করি না, তাই যা বলছি তাই করুন জলদি, নইলে আমি কি করব আপনি জানেনই। হুর তখন না পারতে গিয়ে হিজাব খুলে বোরখা খুলে ড্রেস হাতে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে বের হয়ে হুর সভ্য সামনে গিয়ে দাঁড়ায়। সভ্য ততক্ষণে রেডি হয়ে গেছে। সভ্য এবার হুর আর সামনে একটা রেড ওয়াইন কালার হিজাব হুরকে দেয়। মিসেস চৌধুরী, এটা এখন পরে জলদি রেডি হয়ে নিচে আসুন, আমি গাড়ি বের করছি। এই বলে সভ্য নিচে চলে যায়। সভ্য চলে গেলে হুর তাড়াহুড়ো করে রেডি হয়, কারণ কিছুক্ষণ পর সভ্য গাড়ির হর্ন বাজিয়ে কান ঝালা পালা করে দেয়। তাই হুর তাড়াহুড়ো করে নিচে নেমে সোজা গাড়িতে গিয়ে বসে। আর একটু দেরি হলে আপনার খবরই ছিল। হুর মাথা নত করে বসে আছে। সভ্য ড্রাইভ করছে আর হুর গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। প্রায় ঘণ্টা খানেক পর সভ্য গাড়ি একটা বড় হোটেলের সামনে দাঁড় করাই।
হুর গাড়ির ডোর খুলবে ঠিক ওই সময়ে সভ্য এসে গাড়ির ডোরটা খুলে দেয়। হুর গাড়ি থেকে নামলে সভ্য গাড়ির ডোরটা বন্ধ করে। ভিতরে যেতে নিলে হুর সভ্যর হাতটা শক্ত করে ধরে। সভ্য হুরের এমন করে হাত ধরায়। সভ্য হুরের হাতটা আরো শক্ত করে ধরে। ওই দিন এর পর থেকে হুরের একা থাকতে ভয় করে। কিন্তু সভ্য ওর পাশে থাকলে সবকিছুতেই যেন ও সিকিউর ফিল করে। মানুষটা যেমনই হোক, কিন্তু হুরের জন্য সভ্যই যেন ওর সব। এখন সভ্য হুরকে নিয়ে ইভেন্টের ভেতরে যেতে নিলে ফটোগ্রাফাররা হুমড়ি খেয়ে ওদের ছবি তুলতে থাকে। এক পর্যায়ে ওরা ভিতরে চলে যায়। ইভেন্টের সবাই সভ্য সাথে এসে কথা বলছে। সভ্য হুরকে সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। সভ্য যাদের সাথে কথা বলছে, ইভেন্টটা দেখে বোঝাই যাচ্ছে এটা চ্যারিটি ইভেন্ট। তার মানে এখানে সভ্য চ্যারিটির জন্য ইনভাইট করা হয়েছে। আমি সভ্যর বাকি গেস্টদের সাথে কথা বলছিলাম, তখন আমার চোখটা মেইন ডোরের দিকে যায়। তাকাতেই দেখি আয়ান আসছে, আর ওর সাথের জনকে দেখে হুরের মনটা খুশিতে নেচে ওঠে। হুর সভ্যর কাছ থেকে হাতটা ছাড়িয়ে আয়ানের সামনে চলে যায়। আর সভ্য হুরের এ কাজে অনেকটা হতবাক হয়ে যায়। কিন্তু সভ্য হুরের কাছে গিয়ে দাঁড়াতেই দেখে পরী দাঁড়িয়ে আছে। আর হুর পরীকে জড়িয়ে ধরে আছে। আর পরীর ও সেম অবস্থা। হুর পরীকে ছেড়ে দাঁড়ায়। পরী, তুই এখানে? হুর, আরে আপু, আয়ান ভাইয়ার সাথে এসেছি। পরী। হুর পরীর কথা শুনে আয়ানের দিকে তাকায়। ওই সময় পরী সভ্যর কাছে যায়। आय हाय जीजुमा, তোমার গায়ে इतनी घायल ओला आपका लुक देख के। আরে শালি সাহেবা, আপনি আমাকে দেখে কি ঘায়েল হবেন? আমি নিজেই তো আপনার লুক দেখে ফিদা হয়ে গেলাম। কেন যে আমার বিয়েটা আপনার সাথে হলো না? এমন নিরামিষ বউ দিয়ে কি চলে? আপনার মতো চটকদার বউ দরকার শালি সাহেবা। সভ্যর মুখে পড়ি এমন ধারা প্রশংসা শুনে আহ্লাদে গদ গদ অবস্থা ওর। হুর সভ্যর এমন কথা শুনে ওর চোখ দিয়ে আগুন বের হচ্ছে। আরে জিজু, এখন আফসোস করে লাভ কি বলেন? যা দুর্ঘটনা ঘটার সেটা তো ঘটিয়ে ফেলেছেন। এখন আর কি করার? চুপ বান্দর মেয়ে, অনেকক্ষণ ধরে এমন ধারা কথা শুনছি। আর একবার বললে তোর সব চুল ন্যাড়া করে দুইজনকে। ভিক্ষা করাতে নামাব বলে দিলাম। এই বলে হুর আর চোখে সভ্যর দিকে তাকায়। ইহোহো বললেই হলো। এই দেখো, আমার বডি গার্ড আছে। এই বলে পরী আয়ানের বাহু জড়িয়ে ধরে। আর হুর স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে ওর বোনের দিকে। আজ ওর বোনটা কত খুশি। এই খুশিটার জন্য হুর সবকিছু করতে রাজি। কিন্তু পরক্ষণেই সভ্য হুরের হাতটা ধরাতে হুরের ধ্যান ভাঙ্গে। হুর সভ্যর দিকে তাকিয়ে আবার পরীর কাছে গিয়ে ওর হাতটা ধরে। কিরে, এখানে এলি কিভাবে? আম্মু আব্বু পারমিশন দিয়েছে তোকে? কেন পারমিশন দিবে না বল? আয়ান ভাইয়া বলে কথা, উনাকে কেউ মানা করতে পারে নাকি? পরী। হুর পরীর কথা শুনে একটা ম্লান হাসি দেয়। এই দিকে সভ্য আয়ানের সাথে হ্যান্ডশেক করে। আরে মিয়ান, আপনি আগে বলবেন না? আপনি আমার শ্বশুর বাড়ির মানুষের এর কাছের মানুষ। সভ্য এর প্রতি উত্তরে আয়ান শুধু সভ্যর দিকে তাকিয়ে হাসি দেয়। কি পরিচয় দিবে? ওর অস্তিত্বটাই তো নেই ওর সাথে। ওর অস্তিত্বটাই তো আজ হারিয়ে গেলে মানুষের আর পরিচয়টা ও যেন হারিয়ে যায়। আয়ান হুর এর দিকে তাকিয়ে, কেমন আছো হুর? আয়ান, জি আলহামদুলিল্লাহ, আপনি? হুর, আরে আপু তুই ও নান ভাইয়া আবার ভালো না থাকে কিভাবে বল? ভাইয়া আজ কত বড় একটা সিঙ্গার। আমি তো ভাইয়াকে বলে রেখেছি ভাইয়ার পিয়ে কিন্তু
আমিই হব পড়ি। পিয়ে হবি ভালো কথা পড়া লেখা কিছু করিসহু হুর। পড়ার কথা শুনে পরীর মুখের 12টা বেজে যায়। আপু তুই বেশি কথা বলিস পড়ি। সবাই হেসে উঠে পরীর অবস্থা দেখে। এরই মাঝে অ্যানাউন্সমেন্ট হয় চ্যারিটি শুরু হওয়ার। চ্যারিটি শুরু হওয়ার মাঝেই হুর ওর হিজাবে কোনো একটা সমস্যা হয়ে উঠে গিয়ে ওয়াশরুমে চলে যায়। হিজাবটা ঠিকঠাক করে হুর বের হতে নিলে আন ওর সামনে এসে দাঁড়ায়, যা হুরকে চমকিয়ে দেয়। হুর তুমি কেমন আছো? আয়ান। হুর এর উত্তর আগে একবার দিয়েছে কিন্তু আবার কেন এমন প্রশ্ন করছে আয়ান। হুর নিজের কৌতূহলটা সামলে নেও। জি আলহামদুলিল্লাহ আছি আমি হুর। তাহলে আমি কেন দেখতে পারছি না হুর? আয়ান। কি দেখতে পারছেন না আপনি আয়ান? হুর। তোমার মুখের খুশিটাওই প্রাণবন্ত হাসিটাওই সব কেন খুঁজে পাচ্ছি না আমি তোমার মধ্যে হুর? আয়ান। হুর এর মুখে একটা কাল্পনিক হাসি ফুটিয়ে তুলে। আয়ান আমি এমনি এমনি বলিনি আলহামদুলিল্লাহ। আমি অনেক ভালো আছি হুর। ভালো আর খুশি থাকার মধ্যে কিন্তু অনেক তফাত আছে হুর, আর সেটা আমি তোমার শ্বশুর বাড়িতে পা দিয়েই বুঝেছিলাম আয়ান। আপনি কি বুঝেছেন না বুঝেছেন আমার জানা নেই আয়ান, কিন্তু আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমার স্বামীর ঘরে হুর। হুর এর মুখে স্বামী শব্দটা শুনে আয়ানের বুকটা ধক করে ওঠে। আর হুর পাশ কাটিয়ে চলে আসে। কারণ সময় অনেক বড় একটা উত্তর সময় হলেই এ প্রশ্নের উত্তর আয়ান পেয়ে যাবে। হুর সভ্য পাশে বসতেই সভ্য ওর দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে হুর এর হাত পা ঠান্ডা করে দেয়। ইভেন্ট শেষ হলে বিদায় নেয়ার সময় হুর পরীকে জড়িয়ে ধরে। এরই মাঝে আয়ান হুর এর বা হাতটা সবার সামনে ধরে। হুর পরীকে ছেড়ে দাঁড়ায় আয়ানের এমন করাতে। সভ্যর রাগটা যেন এতে আরও হাওয়া পেয়ে বৃদ্ধি পায়, যা হুর স্পষ্ট দেখতে পারছে সভ্যর চোখে। হুর তুমি আবার বিউটি সোপ ইউজ করা শুরু করেছ? তুমি জানো না বিউটি সোপে তোমার র্যাশ হয় পুরো শরীরে, তারপর ও ভুলে যাও কিভাবে? এই দেখো পুরো হাত তোমার র্যাশ দিয়ে ভরে গেছে। আয়ান। হুর ঝট করে হাতটা ছাড়িয়ে নেয়। আয়ানের ততক্ষণে খেয়াল হয়ও কি করছিল এতক্ষণ। হুর। মিস্টার আয়ান এখন থেকে আমার মনে থাকবে হুর এর র্যাশের কথা আপনি চিন্তা না করলেও চলবে সভ্য। হুমাসি তাহলে আয়ান। এই বলে আয়ান পরীকে নিয়ে গাড়িতে উঠে রওনা দেয়। আর হুর সভ্যর দিকে তাকিয়ে আছে, মানুষটার হাত মুঠ করে দাঁড়িয়ে আছে, বোঝা যাচ্ছে না কি করতে চাচ্ছে উনি। সভ্য গাড়ি এনে হুরকে বসিয়ে বাসায় নিয়ে আসে। পুরো রাস্তা সভ্য চুপচাপ ড্রাইভ করেছে আর হুর হাত কচলিয়েছে পুরো রাস্তা, এই ভেবে বাসায় গেলে ওর সাথে কি করবে সভ্য। সভ্য গাড়ি নিয়ে বাসায় ঢুকে গাড়ির গেট খুলে হুর এর হাত ধরে টানতে টানতে রুমে নিয়ে আসে। হুরকে রুমে এনে ডোরটা লক করে সভ্য হুর এর হাতটা চেপে ধরে সভ্য ওর বরাবর দাঁড় করাই। মিসেস চৌধুরী আপনার ভালোবাসার মানুষের অভাব নেই তাই না? সবাই কত ভালোবাসে আপনাকে সভ্য। হুর সভ্যর চোখ বরাবর শুধু তাকিয়ে আছে। সভ্য কথাগুলো দাঁতে দাঁত চেপে বলছিল। কই দেখি আপনার র্যাশগুলো, এই বলে সভ্য হুরের হাতটা উঁচু করে ধরে। বিউটি সোপে র্যাশ হয় আপনার তাই না? কিন্তু আমি সেটা জানি না কেন মিসেস চৌধুরী। অন্যর মুখ থেকে সরি, আপনার পছন্দের মানুষের কাছ থেকে আজ আমি জানলাম এটা। হুর এর চোখ দিয়ে পানি পড়ছিল, কিন্তু হুর চুপ। এবার সভ্য হুরের হিজাব খুলে ওর মাথার চুলটা ধরে একদম মুখ বরাবর উঁচু করে তুলে। আর হুর এই দিকে ব্যথায় কুকিয়ে উঠলে সভ্য শুধু তাকিয়ে থাকে। কিছুক্ষণ পরে সভ্য হুরকে ছেড়ে রুম থেকে বের হয়ে যায় আর হুর ধপ করে মাটিতে বসে পড়ে। এই দিকে সভ্য বাসার টেরেসে এসে এক কোনায় গিয়ে দাঁড়ায়।
সভ্যর প্রচুর রাগ উঠছে, কোনোভাবে নিজেকে সামলাতে চাচ্ছে সভ্য। রেলিং এর রডটা শক্ত করে ধরে আছে সভ্য। আর ওইদিকে আয়ান পরীকে নিয়ে বাসায় আসে। পরীকে ওদের ফ্ল্যাটে ড্রপ করে। আয়ান অ্যাপার্টমেন্টের টেরেসে চলে আসে। আয়ান এখানে একা থাকে। আর আয়ানের অ্যাপার্টমেন্টের 5 তলায় হুরদের বাসা, আন 6 তলায় থাকে। এই অ্যাপার্টমেন্টের ছাদেই হুর আর আয়ানের প্রথম দেখা হয়েছিল তার জান্নাতের হুর এর সাথে। হুর ওই দিন সাকরাইনের ঘুড়ি কুড়ানোর জন্য টেরেসে দৌড়াচ্ছিল। আর ভাগ্যক্রমে ওই ঘুড়িটা আয়ানের সামনে এসে পড়ে, আর হুর দৌড়ে এসে ছোমেরে ঘুড়িটা নিলে আয়ান ভুলে ওই ঘুড়ির উপর দাঁড়িয়ে যায়, আর ঘুড়িটা ওই সময় হুর তুলে নিতে গেলে ছিঁড়ে যায়। ব্যাস হঠাৎ আয়ান ওই সময় সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটার মেকওভার ড্যাবড্যাব করে দেখছে, একটা ঘুড়ির জন্য এত অবস্থা খারাপ। আপনি ঠিক আছেন মিস আয়ান? মেয়েটা তখনও ওই ঘুড়িটার দিকে তাকিয়ে আছে। আয়ান ঘুড়িটা কুড়িয়ে হাতে নিলে ওই সময় তিনের 4টা মেয়ে এসে দাঁড়ায় আয়ানের সামনে, আর ওরা আয়ানের হাতে ঘুড়িটা দেখে হাসতে থাকে। ওদের মধ্যে একজন আমার সামনে থাকা মেয়েটার দিকে তাকিয়ে হেসে হেসে বলে, হুর আপু, এখন তোমার কি হবে? তোমার আজ 12টা বাজাবো আমরা। আর ওই মেয়েটা ওদের কথা শুনে নাকটা টমেটোর মতো লাল হয়ে যায়। ও দৌড়ে চলে যায়, আর ওর পিছন পিছন ওই মেয়েগুলো যায়। ওই সময় আয়ান গুনগুন করে, সবই বুঝি, তবুও অবুঝের মতো তোমায় খুঁজি, নিয়ে হারানোর ক্ষত আজও ভাবি, কেন বেদনার মতো হৃদয় আঁকি, নীল প্রজাপতি শত। গানটা গুন করে উঠে। এখনো আয়ান এই গানটা গুনগুন করছে। এইদিকে কিছুক্ষণ পর সভ্য ওর কাঁধে কারো স্পর্শ পেয়ে ওর চেতনা জাগে। সভ্য, এত রাতে এখানে কি করছো তুমি? নাজমুল সাহেব। সভ্য নাজমুল সাহেবের প্রশ্নে কোনো উত্তর দেয় না। এবার নাজমুল সাহেব সভ্যর পাশে গিয়ে দাঁড়িয়ে সিগারেট জ্বলান এবং পাশের টেবিল থেকে বিদেশি স্কচের বোতল বের করে। 2 গ্লাসে বরফ আর স্কচ ঢেলে একটা গ্লাস সভ্যর সামনে ধরেন। আব্বা, আপনি খান, আমার খাওয়া ইচ্ছা নেই এখন। সভ্য। নাজমুল সাহেব সভ্যর গ্লাসটা পাশে রেখে দেন। সভ্য, তোমার ছোট থেকেই অনেক রাগ। কিন্তু সভ্যরাগ জিনিসটা সবকিছু কেড়ে নেয়, সেটা তুমি জানো। অনেক কিছু আছে যা রাগ অথবা জিদ দিয়ে অর্জন করা যায় না। বিশেষ করে একটা মানুষের বিশ্বাস ও ভালোবাসা, এই জিনিসগুলো সব সময় আর যত্ন করে অর্জন করতে হয়। আর তুমি সে কাজটা করছো না এখন। তুমি হুর এর সাথে কোনো একটা বিষয় নিয়ে রেগে আছো, সেটা বুঝতে পারছি। কিন্তু সভ্য, রাগ আর জিদ, এই 2টা জিনিস তোমাদের সম্পর্কটাকে নষ্ট করে দিবে, এটা মনে রেখো। নাজমুল সাহেব এই বলে চলে গেলেন। সভ্যর এখন রাগটা যেন দমে গেছে। ও টেরেস থেকে নেমে রুমে আসে। রুমে এসে দেখি হুর ড্রেস চেঞ্জ করে সোফায় হেলান দিয়ে চোখ বন্ধ করে। ছোট একটা বোলে পানি নিয়ে পা ভিজিয়ে রেখেছে। সভ্য হুরের পাশে গিয়ে বসে, কিন্তু হুর তখনও চোখ বন্ধ। সভ্য হুরকে ভালোমতো খেয়াল করে দেখে হুর ঘুমিয়ে পড়েছে। সভ্য হুরকে দেখছে, ওরে দেখে বোঝা যাচ্ছে অনেক ক্লান্ত। সব কিছুতে রাগ দেখাচ্ছি মেয়েটাকে, কিন্তু ও সব মুখ বুঝে সহ্য করছে। কেন আয়ান হুরের হাতটা ধরেছিল? ওর শরীরে একটা পরপুরুষের স্পর্শ আমার কাছে কাটার মতো লাগে। সভ্য হুরের ফেসের নাকের উপর আঙ্গুল দিয়ে আলতোভাবে স্পর্শ করে। মিসেস চৌধুরী, আপনার প্রতিটি রোম রোম আমার অধিকার। এই অধিকারের এক ফোঁটা স্যাক্রিফাইস আমি করব না, আর সেটা যেই হোক। সভ্য হুরকে কোলে তুলে বিছানায় শুয়ে। সভ্য পাশে শুয়ে পড়ে প্রেয়।
হুরকে বুকে নিয়ে নেয়ার হুর ও বাচ্চার মতো সভ্যর বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে সভ্য। হুরকে দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে যায় ওর খেয়ালই নেই। হুর সভ্যকে শক্ত করে জড়িয়ে ধরে আছে সভ্য যখন রুমে আসে তখন হুর জাগনাই ছিল, ইচ্ছে করে ঘুমের ভান করেছিল। ওর জানা ছিল সভ্য আর যাই করুক শেষ পর্যন্ত হুরের কাছে এসেই ওর সব থেমে যায়। আর হুর বিয়ের পর এই প্রথম সভ্যর রাগ আর ভালোবাসা দুইটাই একসাথে অনুভব করেছে, দেখেছে। সভ্যর প্রতি আগে কোনো টান ছিল না, শুধু একটা দায়িত্ববোধ ছিল যার ফলে ও এ বিয়েটা করেছিল। হুর ওর ফ্যামিলির প্রতিটা মানুষের দায়িত্ব পালন করেছে। এ বিয়েটা ও ছিল ওই পরিবারের একটা মানুষের দায়িত্বের বিয়া। হুর নিজ থেকে পালন করেছে সভ্য ওই দায়িত্বের একটা অংশ ছিল। কিন্তু এ 6 মাসে এ হুর অনেক রূপ দেখেছে, আজও দেখেছে। আগে ওর এমন ব্যবহারে কষ্ট হতো হুর এর, যা মৃত্যু থেকে ও অধম ছিল। এই বিয়েটা ওর জীবনের জেল মনে হতো। কিন্তু আজ করছে হয়তো ওর এ রূপ না দেখলে বুঝতেই পারতাম না মানুষটা কেমন। রহস্যর যেন পুরো ভাণ্ডার মানুষটাসব কিছুই নিজের মধ্যে রেখে দেয়া, যো আমি বুঝে উঠতে পারলাম না। সকালে সভ্যর ঘুমটা দেরিতে ভাঙ্গে। ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে অফিসের জন্য রেডি হয়ে নিচে গিয়ে সভ্য ব্রেকফাস্ট করতে নিলে হুর ওর সামনে কাচুমাচু হয়ে দাঁড়ায়। সভ্য হুরের অবস্থা আর চোখে দেখে নেয়। মিসেস চৌধুরী কিছু বলবেন? সভ্য, আম্মু ফোন করেছিল, বাসায় যেতে বলেছে, আমি যাব। হুর সভ্য হুরের কথায় কোনো রিয়েক্ট না করে চুপচাপ খাবার খাচ্ছিল। আর হুর সভ্যর জবাবের আশায় চাতক পাখির মতো তাকিয়ে আছে। কিন্তু সভ্য কোনো কথা বলছে না। হঠাৎ পিছন থেকে, বৌমা তুমি যাও, সভ্যর কাছে পারমিশন নেয়ার কি আছে আবার? নাজমুল সাহেব। হুর নাজমুল সাহেবের কথায় যেন একটা প্রশান্তি খুঁজে পেল। তারপর ও একবার সভ্যর দিকে তাকায়। হুর সভ্য খাচ্ছে ঠিকই, কিন্তু আর এক হাত শক্ত মুঠ করে আছে। বৌমা তুমি ওর দিকে কি তাকাচ্ছ? আবার যাও, রেডি হও। নাজমুল সাহেব। হুর আবার সভ্যর দিকে তাকায়। নাজমুল সাহেব ভালোমতো বুঝতে পারছেন হুর সভ্যর পারমিশন ছাড়া এক পাও নড়বে না। নাজমুল সাহেব এবার মনে মনে হেসে উঠলেন উনার ছেলের বউয়ের কাণ্ড দেখে। এবার উনি বলেই উঠলেন, সভ্য হুরকে ওর বাবার বাসায় ড্রপ করে রেখে আসো। নাজমুল সাহেব। এবার সভ্য চোখ তুলে তাকায় হুরের দিকে। মিসেস চৌধুরী আপনি জাস্ট 10 মিনিটের মধ্যে রেডি হয়ে নিচে আসুন। এর বেশি সময় নেয়া যাবে না বলে দিলাম। সভ্য। এই বলে সভ্য বাইরে বেরিয়ে যায় আর হুর এক দৌড়ে রুমে চলে যায়। হুর কাটায় কাটায় 10 মিনিট পর সভ্যর সামনে এসে দাঁড়ায়। হুর হাঁপাচ্ছে। এক বোতল পানি হুরের সামনে ধরে হুর বোতলের মুখটা খুলে গটগট করে পানি খাচ্ছে আর সভ্য হুরের অবস্থা দেখছে। হুর শুধু একটা কালো বোরখা পরে এসে পড়েছে, এই কালো রঙের মধ্যে হুরকে ঝিনুকের মধ্যে লুকানো মুক্তার মতো লাগছে। আর এই অমূল্য মুক্তাটা আজ তার। পরক্ষণেই সভ্য নিজের আবেগটাকে সামলে নেয়। হুরের পানি খাওয়া শেষ করে নিলে সভ্য হুরকে গাড়িতে বসিয়ে রওনা দেয়। গাড়িটা হুরদের বাসার অ্যাপার্টমেন্টের নিচে এসে থামায় সভ্য। হুর গাড়ি থেকে নামতে নিলে সভ্য হুরের ডান হাতের কবজিটা টেনে ধরে। মিসেস চৌধুরী আপনি আপনার মার বাসায় এসেছেন, ভালো কথা, সন্ধ্যার দিকে আমি এসে আপনাকে নিয়ে যাব। আপনি রেডি থাকবেন। আর হ্যাঁ, সব কিছুতে একটা লিমিটের মধ্যে থাকবেন, আমি এর থেকে বেশি কিছু বলতে চাই না। সভ্য। হুর মাথা নত করে সভ্যর কথাগুলো শুনেছে। কথা শেষ হলে সভ্য গাড়ি থেকে নেমে হুরের সাইডের গাড়ির দরজাটা খুলে দাঁড়ায়। হুর চুপচাপ গাড়ি থেকে নেমে ভিতরের দিকে চলে যায়। সভ্য গাড়ি স্টার্ট করে চলে যায়। হুর অ্যাপার্টমেন্টে ঢুকে বাসার সামনে এসে ডোরবেল বাজায়।
দুইবার ডোরবেল বাজানোর পর তিনবারের বেলা ডোরটা খুলে যায়। ডোরটা খুলেই পরি হুরকে দেখে ঝট করে জড়িয়ে ধরে। সাথে হুর ও কিছুক্ষণ পর একজন মধ্যে বয়স্ক মহিলা ওদের সামনে এসে দাঁড়ায়। পরি, তুই এবার ওরে ছাড়, আমাকে ও তো একবার হুরকে দেখতে দে, মেয়েটা কতদিন পর এসেছে দেখি। সর সর। পরি এবার হুরকে ছেড়ে দেয়। এই নাও, দেখে নাও তোমার আদরের মেয়েকে। হুর আপু আসতেই আমি এখন পর হয়ে গেলাম। পরি হুর ওই সামনে থাকা মহিলাকে জড়িয়ে ধরে। আম্মু, তুমি কেমন আছো? হুর রেহানা বেগম এবার কেঁদেই দিল। হুর রেহানা বেগমকে ছেড়ে দাঁড়ায়। আম্মু, তুমি কাঁদছ কেন? হুর কাঁদব না তো কি করব, বিয়ের 6 মাস পর তুই এই বাসায় এলি। এমন কেউ করে? রেহানা বেগম। হুর রেহানা বেগমের চোখ মুছে দেয়। আম্মু, ভিতরে চলো, আর কতক্ষণ বাইরে দাঁড় করিয়ে রাখবে? হুর সবাই ভিতরে যায়। আম্মু, আব্বু কোথায়? হুর তোর আব্বু তুই আসবি বলে সেই যে সকাল সকাল বাজারে গেছেন, এখনো বাসায় ফেরেনি। রেহানা বেগম। হুর সবার সাথে কথা বলতে ব্যস্ত ছিল। এরই মাঝে কলিং বেল বেজে উঠল। হুর গিয়ে ডোরটা খুলেই দেখে শাহেদ সাহেব দাঁড়িয়ে আছে আর উনার 2 হাতে বাজারের ব্যাগ। হুর জলদি করে একটা ব্যাগ ওর হাতে নিয়ে নেয়। হুর, মা তুই কখন এলি? শাহেদ সাহেব। কিছুক্ষণ আগে আব্বু। শাহেদ সাহেব আর কিছু বলতে যাবে ঠিক তখনই হুর, আগে ভিতরে আসো আব্বু, বাকি কথা পরে হবে। শাহেদ সাহেব ভিতরে এসে সোফায় বসেন আর হুর বাজারের ব্যাগগুলো কিচেনে রেখে এসে এক গ্লাস ঠান্ডা পানি শাহেদ সাহেবের সামনে এনে ধরেন। শাহেদ সাহেব হুরের এই কাজে চোখ জোড়া ছলছল করে ওঠে। বিয়ের আগে ও মেয়েটা এমনি করত, এক ফোঁটা ও বদলায়নি তার মেয়েটা। অমনি পরি আসে। উফাব্বু, এখন তুমি রেস্ট নাও তো, আপুর সাথে পরে কথা বইল, আমার এখন আপুর সাথে অনেক কাজ পড়ে আছে। পরি এই বলে পরি হুরকে টেনে রুমে নিয়ে যায়। আপু, আগে বলতুই কি আজ চলে যাবি? পরি হুমসন্ধ্যায় চলে যেতে হবে আমার। হুর আপু প্লিজ, তুই আজ না যা, আজ থেকে যা না প্লিজ, তোর সাথে কতদিন মন ভরে কথা বলা হয়, তুই আজ থেকে যা না। পরি না পরি, আমার আজ থাকা হবে না, মুচৌধুরী আমাকে নিতে আসবে। হুর তুই চুপ থাক, জিজুর সাথে আমি কথা বলবো, তুই শুধু আমি যা বলবো সেটাই শুধু মাথা নাড়াবি। পরি আচ্ছা, ও সব কথা বাদ দে, কেন এভাবে টেনে নিয়ে এলি আমাকে? কি কাজ আছে তোর শুনি? হুর পরি এর প্রত্যুত্তর দেয়ার আগেই রেহানা বেগমের ডাক পড়ে হুরের জন্য। উফার ভালো লাগে না, সব সময় কাজের সময়ই সবাই ডেকে পাঠায়। যাও তো মা, কি লাডলিগুড়িয়া, তোমার মা জননীর ডাক পড়েছে তোমার জন্য। পরি হুর রুম থেকে বের হয়ে কিচেনের দিকে যায়। মা, তুমি ডেকেছ? হুর হ্যাঁ রেজামাই, আজ দুপুরের খাবার খেতে আসছে তো নাকি আমাদের বাসায়? রেহানা বেগম। হুর রেহানা বেগমের কথা শুনে জিভ কাটেও তো, সভ্যকে দুপুরে এখানে আসার কথা বলে নিয়ে এখন কি হবে? এখন যদি হুর মুচৌধুরীকে ফোন দিয়ে এখানে আসার কথা বলে, তাহলে নিশ্চিত উনি আমাকে লবণ ছাড়া কাঁচা গিলে খাবে। হুর চুপচাপ কিচেন থেকে বের হয়ে যায়। আর এইদিকে রেহানা বেগম হুরকে ডাকছে কিন্তু ওর কোনো খেয়ালই নেই। রুমে এসে পায়চারি করছে আর নখ কামড়াচ্ছে। পরি অনেকক্ষণ ধরে খেয়াল করছে হুর কাণ্ডগুলো। হঠাৎ করেই, আরে জিজু, আপনি কখন এলেন? পরি পরির কথায় হুর ধূপ করে পিছনে মুড়ে দাঁড়ায়, কিন্তু কেউই নেই। হুর পরির দিকে তাকিয়ে দেখে পরি হেসে হেসে বিছানায় গড়াগড়ি খেয়ে যাচ্ছে।
হুরের এবার প্রচুর রাগ উঠছে ও বিছানা থেকে বালিশ হাতে নিয়ে পরীকে মারা শুরু করে। আর সাথে পরী ও হুর এর সাথে তালে তাল মিলিয়ে মারছে। এরই মাঝে পরী দাঁড়িয়ে থেমে যায়। পরী, জিজু আপনি? হুর এবার পরীর কথা শুনে হুর আর নিজেকে সামলাতে পারে না, এবার কোল বালিশটা হাতে তুলে নেয়। পরী, তুই ফাজলামো শুরু করছিস, একবার করছিস, এখন আবার একই ফাজলামো শুরু করছিস। আপু একবার পিছনে ঘুরে দেখ। পরী। হুর এবার কোল বালিশ তুলে পরীকে মারতে নিলে এবার কেউ একজন এসে হুরের হাতে থাকা কোল বালিশটা ধরে। হুর ভালোমতো তাকিয়ে দেখে এটা আর কেউ নামরুডিয়েইচুর্জ। হুর এবার সাত আসমান থেকে পড়ে। মিস্টার চৌধুরী কি আসলেই এখানে, নাকি কোনো বিভ্রান্ত? হুর হা হয়ে তাকিয়ে আছে। হুর, মিসেস চৌধুরী আপনি বালিশটা রাখুন। সভ্য। হুর সভ্যর কথা শুনে থপ করে বালিশটা ছেড়ে দেয়। জিজু আপনার বৌস্কট খেয়েছে। ওরে একটা বাঁশের বাড়ি মারা উচিত, এখন দাঁড়ান, এই মহান কাজটা আমিই করছি। এই বলে পরী হুরের হাতে একটা জোরে চিমটি কেটে ভো দৌড় দেয়। আর হুর চিমটির ব্যথায় কুকিয়ে উঠে, কিন্তু পরোক্ষ নেই। হুর নিজেকে সামলে নেয়। মিস্টার চৌধুরী আপনি এখানে? আপনার না সন্ধ্যায় এখানে আসার কথা ছিল? হুর, মিসেস চৌধুরী কেন, আগে এসে কোনো ভুল করলাম নাকি? আমার কি এখন আসাটা উচিত হয়নি নাকি? সভ্য। সভ্য কথাগুলো রাগে বলছিল, যা হুর খুব ভালোভাবেই বুঝে গেছে। না মানে এমনি জিজ্ঞেস করছিলাম, আপনার না আজ অফিসে ইম্পর্টেন্ট কাজ ছিল, তাই বলছিলাম। হুর। সভ্য এবার হুরের দুই বাহু চেপে হুরকে ওর বরাবর নিয়ে আসে। হুর এর নিঃশ্বাস নেয়ার সময় ধীরে ধীরে ঘন হচ্ছে। ওর বুকটা ডিপ ডিপ করছে। মিসেস চৌধুরী আমার কি কাজ আছে না আছে সেটা না হয় আমি বুঝব, আপনার এত ভাবার দরকার নেই। সভ্য। এই বলে সভ্য হুরের বাহু ছেড়ে রুম থেকে বের হয়ে যায়। হুরের নিঃশ্বাসের সময় যেন এখন স্বাভাবিক হয়। কিন্তু যাই হোক, সভ্য আসাতে হুর খুশি। মানুষটার জন্য হুরের অনেক টেনশন হচ্ছিল, বিশেষ আম্মু যখন উনাকে এখানে আসার কথা বলেছিল, আর আমি এক গাধি ভুলে ওরে না বলেই এখানে এসে গেছি। এখন যদি আমি উনাকে ফোন দিয়ে ডাকাতাম তাহলে আমার আজ হাড্ডিগুস্ত সব শেষ করে দিত উনি। উনার এত রাগ কেন কে জানে। হুর লিভিং রুমে গিয়ে দেখে পুরো রুম মিষ্টি আর নানা খাবারের প্যাকেট দিয়ে বোঝাই হয়ে আছে, কিন্তু এখনো একের পর এক প্যাকেট নিয়ে আসছে সার্ভেন্টরা। পাশের বাসার আন্টিরা হা হয়ে আমাদের বাসার গেটের সামনে দাঁড়িয়ে এসব দেখছে, আর পরিসোফার উপর বসে রানীর হালে এক করে এক একটা প্যাকেট খুলছে আর খাবার খেয়েই যাচ্ছে। আমি ওর সামনে গিয়ে ওর মাথায় একটা ঠুয়া মারি। ওই দিকে আম্মু আব্বু মুচৌধুরী এর সাথে দাঁড়িয়ে কথা বলছে। আমি উনাদের মাঝে যেতেই শুনি, সভ্য বাবা এসব কি? এত সব আনার কি দরকার ছিল শাহেদ সাহেব? আব্বু প্রথমবার শ্বশুর বাড়িতে আসছি, খালি হাতে তো আর আসা যায় না, তাই। সভ্য। তাই বলে বাবা এত কিছু আনার কি দরকার ছিল? তুমি আসলেই হতো। আমরা এসব দিয়ে কি করবা? আমাদের আসল গিফটটাই তো তুমি বাবা। তুমি আমাদের একটা ফোনে এখানে এসেছ, এটাই অনেক বাবা। রেহানা বেগম। সভ্য এবার হুরের দিকে তাকায়। হুরের জন্যই সভ্যর এখানে আসা। আব্বুর ফোন শুধু একটা সুযোগ ছিল যা সভ্য খুঁজছিল, আর সেটা শাহেদ সাহেব সামনে দিয়ে এই সুযোগ দিয়েছে সভ্যকে। হুরের প্রতি এই দুর্বলতা আজ সভ্য চৌধুরীকে এতটা ইনসিকিউর ফিল করায় সভ্যর পিছু সবাই ছুটে, কিন্তু সভ্য একমাত্র হুরের জন্য পাগল। আর আয়ান ওই ইনসিকিউরিটির মূল। সভ্য বাবা তুমি গিয়ে রেস্ট নাও, আমি একটু বাইরে থেকে আসছি। আব্বু চলে যেতেই সভ্য সোফায় গিয়ে বসে, আর আমি কিচেনে গিয়ে উনার জন্য হালকা নাস্তা আনতে যাই।
নাস্তা এনে দেখি পরি মুচৌধুরী পাশে বসে গল্প জুড়িয়ে দিয়েছে। আমি নাস্তাটা টেবিলে রেখে ওদের পাশে গিয়ে বসি। পরি, জিজু, আপনার বিয়ের মিষ্টি অনেক খেয়েছি। এখন আমি ছোট আম্মু হওয়ার মিষ্টি খেতে চাই। সভ্য মানে? পরি, আরে জিজু অনেক সিম্পল। আমি খালামণি হতে চাইবে বানাচ্ছেন। তাহলে আমায় খালামনি। সভ্য পরীর কথা শুনে বিষম খায়। আমি পরি চুপ করে বসত, এত ফাজলামো ভালো না। পরি, আরে তুই চুপ করতো আপু। জিজু, আপনি জানেন আপনার বউয়ের বেবির কত শখ। ও তো বিয়ের আগে থেকে ডিসাইড করে রেখেছে ও 3টা বেবি নিবে। সভ্য হুর এর দিকে হা হয়ে তাকিয়ে আছে। আর হুরের হাত পা কাঁপছে, পরীকে ইচ্ছামতো পিটাতে ইচ্ছা করছে। এরই মাঝে পরি, জিজু জানেন আপনার বউ তো বিয়ের 3 মাসের মধ্যে বেবি প্ল্যান করবে বলেছিল। হুর এবার বসা থেকে উঠে দাঁড়ায়। এবার হুর শেষ। এবার আমি শেষ। সভ্য পরীর কথা শুনছে একদম মন দিয়ে। আমি ওদের কাছ থেকে উঠে দাঁড়াই আর মিস্টার চৌধুরী ঠিক ওই সময়ে আমার হাত ধরে ধূপ করে উনার পাশে বসিয়ে দেয়। আমি উনার কাণ্ড দেখে কেঁদে দেবার উপক্রম। আর পরীর বাচ্চা ও বলার সময় পায়নি এই সব কথা বলার। মনটা চাচ্ছে ওরে আমি রকেটে করে মঙ্গলে পাঠিয়ে দেই, তাও আবার টিকিট ছাড়া। আমি পরীর দিকে কটমট করে তাকাই। ওরে ইশারায় কথা বন্ধ করতে বলছিলাম, কিন্তু কে শুনে কার কথা। ও উল্টো আমাকে ভেঙচি দিয়ে মিস্টার চৌধুরীর সাথে কথা বলতে থাকে। মিস্টার চৌধুরী আমার হাতটা শক্ত করে ধরে আছে এখনো। আমার এমন অবস্থা যে আমি এখন কান্না করে দিব। ঠিক ওই সময় কি এমন রহমত হল। মিস্টার চৌধুরী উপর উনি আমার হাতটা ছেড়ে দেয়। আর আমি এক প্রকার দৌড় দিয়ে রুমে এসে পড়ি। রুমে এসে আমি খাটের উপর বসে আছি। তখনই আম্মুর ডাক পড়ে। যেয়ে দেখি আম্মু ডাইনিং টেবিলে খাবার সাজাচ্ছে। হুর, জামাইকে ডাক দে তো খাবার খাওয়ার জন্য। রেহানা বেগম, পরীকে বল উনাকে ডাক দিতে, উনার সাথেই আছে। হুর, এত কথা কেন বলিস, যা তো জামাইকে ডাক দে। রেহানা বেগম। এরই মধ্যে শাহেদ সাহেব ডাইনিং টেবিলে এসে বসেন। হুর, মা যাও, মাজামাই বাবাজিকে ডেকে আনমা। শাহেদ সাহেব। হুর এবার বাধ্য হয়ে সভ্যর সামনে যাচ্ছে। পরীর ওই কাণ্ডের পর উনার সামনে যেতে ও আমার মধ্যে লজ্জা আর ভয়ের রাসায়নিক বিক্রিয়া হচ্ছে। আমি কোনো মতে কাচুমাচু হয়ে এমআর চৌধুরীর সামনে যাইনি, তখনও লিভিং রুমে বসে কথা বলছে পরীর সাথে। আল্লাহই জানে পরী আর কি জানি তথ্য ফাঁস করে দিছে। পরী, অনেক বক বক করেছি, সেবার খেতে আয়। মিস্টার চৌধুরী, আপনি ও আসুন। আম্মু, আব্বু আপনাকে খেতে ডাকছে। আমি মিস্টার চৌধুরী আমার কথা শুনে উঠে দাঁড়ায়। এরই মাঝে সভ্যর ফোনটা বেজে ওঠে। সভ্য ফোনটা রিসিভ করে, অন্য দিকে চলে যায়। ওই দিকে সভ্য। আমি কোনো এক্সকিউজ শুনতে চাই না, জাস্ট ডু ইট। ওরে যেইভাবেই হোক আমার চাই, বাই হুক ওর ক্রুক। এই বলে সভ্য ফোনটা কেটে হুরের সামনে এসে দাঁড়ায়। এই দিকে, আপু তোর জিজুকে নিয়ে আয় তো, আমি আসছি। এই বলে পরী গটগট করে বসা থেকে উঠে চলে যায়। কিন্তু মিস্টার চৌধুরী এখনো দাঁড়িয়েই আছে। আপনি দাঁড়িয়ে আছেন কেন? চলুন। আমি মিসেস চৌধুরী, আপনি আগে চলেন, আমি আপনার পিছন পিছন আসছি। সভ্য। আমি আর কথা না বাড়িয়ে হাঁটছি আর আমার পিছন পিছন মিস্টার চৌধুরী। ডাইনিং স্পেসে এসে উনি চেয়ারে বসেন। উনার সাথে পরী বসে আছে। আম্মু উনাকে সার্ভ করা শুরু করে।
আর আমি উনার অপোজিটে বসেছি। আমার মতো খাবার নিচ্ছিলাম। খাবারের মাঝেই পরি আমাকে ইশারায় ইশারায় কথা বলে অনেক ডিস্টার্ব করছিল। আমার এবার রাগটা চরম সীমায় চলে যায়। আমি পায়ের নখ দিয়ে পরীর পায়ের উপর চেপে ধরি, কিন্তু আশ্চর্য, পরি কোনো রিয়েক্টই করছে। কিন্তু হঠাৎই মিস্টার চৌধুরী কেশে উঠে আমি তাড়াতাড়ি পা সরিয়ে উনাকে পানি দেই। উনি পানি খেয়ে আমার দিকে তাকিয়ে আছে। সাথে আমিও খাবার খাওয়া বাদ দিয়ে উনার দিকে হা হয়ে তাকিয়ে আছি। পরি, তুই কি মাছি খাবি নাকি ভাত বাদ দিয়ে? পরির কথা শুনে সবাই হেসে ওঠে, ইনক্লুডিং মিস্টার চৌধুরী। আমি ততক্ষণে হুঁশ হয় আমি আমার মুখটা বন্ধ করে পরির দিকে চোখ গরম করে তাকাই, কিন্তু পরির কোনো ভয় নেই। ধাত আমি আবার আমার খাবার খাওয়ার দিকে মন দেই। আর আম্মু আর আব্বু এই দিকে উনার মেয়ের জামাইকে জামাই আদর করতে ব্যস্ত। আব্বু উনার প্লেট একবারের জন্য খালি হতে দিচ্ছে না। এই আইটেম ওই আইটেম দিয়েই যাচ্ছেন মুচৌধুরী প্লেটে। সাথে তো আম্মু আছেই। আজ আম্মু তার সবথেকে বেস্ট খাবারের আইটেম রান্না করেছে। আমার এবার হিংসা হচ্ছে মিস্টার চৌধুরীকে দেখে। আমার কি খাওয়া কোদের জামাইকে। আমি আমার মতো খেয়ে উঠে যাই। কিছুক্ষণ পর দেখি মিস্টার চৌধুরী ও আমার পিছনে দাঁড়িয়ে। আমি পাশ কাটিয়ে চলে আসছিলাম, আর তখনই মিস্টার চৌধুরী আমার পাশ কাটিয়ে চলে যাওয়ার সময়, মিসেস চৌধুরী, আপনার পায়ের নখটা অনেক বড়, নখটা কেটে নিন। আমার পাটা পুরো কেটে গেছে আপনার নখের জন্য, সভ্য। আমার উনার কথা শুনে জোরে কাশি উঠে আয়। মিসেস চৌধুরী, আপনার এখন পানি খাওয়া দরকার। উনার কথা শুনে আমি দৌড়ে চলে আসি। বিকেলের দিকে আমি রুমে যাই। আম্মু আব্বু উনাদের রুমে পড়ি, ওর এক ফ্রেন্ডের সাথে ফোনে ব্যস্ত। রুমে এসে দেখি মিস্টার চৌধুরী শুয়ে আছে, তাও আবার শার্ট প্যান্ট পরে। আমি উনার পাশে গিয়ে চুপটি করে শুয়ে পড়ি। আমার এখন কেন জানি প্রচুর ঘুম আসছে। সন্ধ্যার আজান দিচ্ছে। আমি বিছানা থেকে উঠে বসেছি। মিস্টার চৌধুরী এখনো ঘুম। আমি আড়মোড়া ভেঙে অজু করে নামাজে দাঁড়াই। নামাজ শেষ করে সূরা পড়ছিলাম। মিস্টার চৌধুরী ততক্ষণে ঘুম ভেঙে গেছে। ওই সময় রুমে নক হয়। আপু, আমি আসব? পড়ি। আমি সূরা পড়ছিলাম দেখে মিস্টার চৌধুরী পরীর জবাবের উত্তর দেয়, শালি সাহেবা, আসনেতে নক করার কি আছে, সভ্য। পরি রুমে আসে। জিজু, তাড়াতাড়ি রেডি হও তো, আমরা এখন বের হব। পরি, কোথায় যাবেন শালি সাহেবা? সভ্য। এরই মাঝে আমার সূরা পড়া শেষ হয়ে যায়। কোথায় যেতে চাস তুই? আমি আপু, বাইরে যাব ঘুরতে, বেশি কথা না বলে রেডি হতো। তোরা? পরি। এই বলে পরি হনহন করে রুম থেকে বেরিয়ে যায়। মিসেস চৌধুরী, আপনি রেডি হন, আমি ফ্রেশ হয়ে আসছি, সভ্য। উনি আর পরি ফরমান জারি করে চলে গেলেন। ওয়াহকত ভালো। আমি আর কিউনাদের ফরমান মতো কালো বোরখাটা পরে মেকআপটা বাঁধছিলাম। এরই মাঝেমরৌডি এই চুর্চ ফ্রেশ হয়ে বের হয়ে আসে। উনি ফোন আর ওয়ালেটটা নিচ্ছিলেন। আচ্ছা মোশচৌধুরী, আমাদের বিয়ের কতদিন হল? সভ্য। আমি উনার হঠাৎ এরকম একটা প্রশ্নে একটু চমকে যাই। বিয়ের কয়দিন হয়েছে এটা ও জানে না। জি 6 মাস চলছে। কিন্তু হঠাৎ এ প্রশ্ন কেন? আমি উনি তখন আমার সামনে এসে আয়নায় বারবার আমার দিকে তাকিয়ে, কাজটায় 3 মাস লেট হয়ে গেল, আর বেশি দেরি করা যাবে না। আজ থেকেই কাজটা শুরু করে দিব, কেমন?
আপনার একটা ইচ্ছা ও অপূর্ণ রাখব না। আমার আবার কোনো ইচ্ছা অপূর্ণ আছে? আমি। উনি আমার প্রশ্ন শুনে চোখ টিপ মেরে চলে যান। আর আমি হাবার মতো প্রায় 2 মিনিট দাঁড়িয়ে উনার চোখ মারার অর্থ খুঁজছিলাম। প্রায় 3 মিনিট পর উনার চোখের অর্থ বুঝেছি আমি। আল্লাহ, এখন ভয় আমার শির দ্বারা দিয়ে শীতল রক্ত বয়ে যাচ্ছে। এরই মাঝে হর্নের শব্দ আসছে। গাড়ির হর্ন কন্টিনিউয়াসলি বেজেই যাচ্ছে। হুর তাড়াহুড়ো করেনি কাপটা বেঁধে নিচে নেমে যাই। নিচে নেমে দেখি পরি আর মিস্টার চৌধুরী দাঁড়িয়ে আছে, কিন্তু পরি একা না, ওর সাথে আবিরও আছে। আমাকে দেখে আবির এগিয়ে আসে। আপনি কেমন আছো? আবির: এই তো ভাই, আলহামদুলিল্লাহ, তোমার কি খবর? আমি: ওর আর খবর আপু, দেখো না, দেখতে যেমন হচ্ছে কিছু দিন পর চিড়িয়াখানার মানুষ ওরে বানর ভেবে কবে জানি তুলে নিয়ে খাঁচায় বন্দি করে। পরি। আবির পরির কথা শুনে চোখ গরম করে ওর দিকে তাকায়, কিন্তু পরি উল্টো ওর পায়ে পাড়া দেয় আর বেচারা লাফিয়ে ওঠে, কারণ পরি ওর হিলের কোনো টা দিয়ে আবিরের পায়ে চাপ দেয়। পরি: আবির চুপ। পরি: আপু জিজু চলেন তো, এমনিতেই অনেক লেট হয়ে যাচ্ছে। গাড়ি বের করি তাহলে? সভ্য: আরে না জিজু, গাড়িতে না, আজ আমরা রিকশা করে যাব। পরি: হঠাৎ রিকশা কেন? গাড়িতেই যাই না সবাই। আমি: আপু তুই চুপ করত। পরি এবার আবিরের দিকে তাকায়। ওই হনুমান যা রিকশা ঠিক করত। আবির এখন পারলে পরিকে কাঁচা গিলে খাবে, কিন্তু পরি ওর দিকে চোখ বড় করে তাকালে আবির তখন ঠান্ডা হয়ে যায়। ও চুপচাপ রিকশা ঠিক করতে চলে যায়। আবির একটু পর রিকশা ঠিক করে ওদের ডাক দেয়। সবাই রিকশায় উঠে বসে। সভ্য আর হুর এক রিকশায়, আর আবির আর পরি আরেক রিকশায়। রিকশা চলছে। মিস্টার চৌধুরী উনি তো আরামে বসে আছে। রাস্তায় অনেক আইল্যান্ড। একটু পর পর রিকশাটা ঝাঁকি খাচ্ছে। আমি ভালোমতো বসে আছি ঠিকই, কিন্তু হঠাৎ একটা ঝাঁকি আমি সামলাতে না পেরে পড়ে যাওয়া উপক্রম ছিল, কিন্তু পরক্ষণেই ইমরৌডি আমার হাত চেপে ধরে। উনি আমাকে এখন না ধরলে পড়েই যেতাম। এবার উনি আমার কোমরে শক্ত করে ধরে বসে। আমার কেন জানি মিস্টার চৌধুরী আমার পাশে থাকলে সিকিউর ফিল করি। উনার রাগের মাঝে এই সুপ্ত কেয়ারটা আমার অনেক পছন্দের। এই সিকিউরড ভাবটা সবার সাথে আসে না কেন জানি না, এত সব, কিন্তু এইটুকু জানি উনি আমার পাশে থাকলে সব ঠিক। শুন আবির, তুই কিন্তু বেশি লাফাচ্ছিস। আমি বললাম না তোকে সাথে নিব না, তারপর তুই লাফাতে লাফাতে চলে এসেছিস। ক্রিয়মি কেন তোর পেটে এক জায়গায় ও ঠান্ডা মতো বসে থাকতে পারিস না? যখন দেখি তখনই দেখি চিড়িয়াখানা খানার বানরের মতো লাফাতে থাকিস। পরি: আমি একবার না 10 বার আসব, তোর কি? বেশি করলে না তোকে আমি পাবনা পার্সেল করে দিব বলে দিলাম। তোর নাম পরি না হয়ে ডাইনি রাখা উচিত ছিল। যখন তখন খালি ডাইনিপোনা করিস। আবির। পরি এবার আবিরের গলা চেপে ধরার মতো হাতটা এগোলে আবির ওর হাতটা চেপে ধরে। শালা হাত ছাড়, তোরে আজ আমি মেরাই ফেলব। শালা বেশি কথা বলবি না বলে দিলাম, নইলে তোর ঘাড় মটকেনিহারি করে খাবো বলে দিলাম। পরি: আবির ওই তুই চুপ কর, ডাইনি এমনি কি আমি তোরে ডাইনি ডাকি নাকি? এই তোর আসল রূপ বের হয়ে গেছে। পরি এবার কটমট করে আবিরের দিকে তাকায়। ওই সময় রিকশা থেমে যায়। মামা আয়শা পড়শি, রিকশা আলা। পরি আর আবির রিকশা থেকে নামতেই
ওদের পিছন পিছন হুরদের রিকশা এসে থামে। সভ্য রিকশা থেকে নেমে ভাড়া দেয়। ওরা রিকশার ভাড়া মিটিয়ে হুর জায়গাটা দেখছে। জায়গাটায় অনেক ভিড়, মনে হচ্ছে এখানে কোনো সিঙ্গারের কনসার্ট হচ্ছে। এরই মাঝে পরি সবাইকে নিয়ে ভিতরে যায়। ভিতরে গিয়ে হুর চমকে যায় স্টেজে আয়ানকে দেখে। তার মানে ওরা আয়ানের কনসার্টে এসেছে। হুর একবার মোচৌধুরী দিকে তাকায়। সভ্যকে দেখে হুর কিছু বুঝতে পারছে না, মানে ও রাগ না খুশি কিছু বোঝা যাচ্ছে না। পরি আর আবিরে কদম স্টেজের সামনে চলে গিয়েছে। সাথে হুর আর সভ্যকে টেনে সামনে নিয়ে যায় পরি। আয়ান স্টেজে গান গাইছে, কিন্তু আয়ান এই এত ভিড়ের মাঝে হুরকে ঠিকই খেয়াল করেছে। আয়ান গানের মাঝে পরিকে স্টেজে আসতে ইশারা করলে পরি হুরকে সাথে নিয়ে স্টেজে উঠে। আয়ান গান গাইছে, পরি আয়ানের পাশে দাঁড়িয়ে ওর গানে তাল মিলাচ্ছে। এরই মাঝে আয়ান তালে তালে হুরের পাশে চলে যায়। আয়ান হুরের দিকে তাকিয়ে গান গাইছে। সভ্য দূরে দাঁড়িয়ে সবটা দেখছে, ওর ঘাড়ের রগটা ভেসে উঠেছে। সভ্য আর যাই করুক হুরের পাশে আয়ানকে দেখতে পারে না। হুরকে পাওয়ার জন্য সভ্য অনেক কিছু করেছে। এত সহজে হারাতে চায় না সভ্য হুরকে। সভ্য এবার স্টেজের সামনে গিয়ে হুরকে নিচে নামার জন্য ইশারা করলে হুর স্টেজ থেকে নেমে সভ্যর কাছে চলে আসে। আয়ান দেখছে হুরকে। আয়ান আর হুর কাছে আসার আগেই অনেক দূরে চলে গেছে। হয়তো এখন আর ওদের কাছে আসাটা সম্ভব নয়। সভ্য হুরের হাতটা শক্ত করে চেপে ধরে বাইরে নিয়ে চলে আসে। হুর ও পুতুলের মতো সভ্যর সাথে বাইরে চলে আসে। সভ্য বাইরে এসে একটা রিকশা ভাড়া করে। ওরা রিকশায় উঠে বসে। সভ্য পুরোটা রাস্তা চুপচাপ ছিল। সভ্য হুরদের বাসায় এসে হুরকে রুমে এনে রুম লক করে দেয়। সভ্য রুমে এসে সোফায় বসে মাথা নিচু করে হাত দুটো একসাথে শক্ত করে মুঠ করে আছে। সভ্য ওর পা দুটি দিয়ে মাটিতে আস্তে আস্তে বাড়ি মারছে। হুর সভ্যর সামনে দাঁড়িয়ে আছে মাথা নিচু করে। মিসেস চৌধুরী বোরখা নিকাবটা খুলে আসুন। সভ্য সভ্য কথাটা ওই অবস্থাতেই মাথা নিচু করে বলে হুরকে। হুর বোরখাটা খুলে সভ্যর সামনে এসে দাঁড়ালে। সভ্য এবার মাথা তুলে হুরের দিকে তাকায়। সভ্যর ফেস দেখে হুর ভয় পেয়ে যায়। সভ্য এবার বসা থেকে উঠে ওর একটা হাত দেয়ালে বাড়ি দেয়। হুর এবার ভয় পেয়ে একদম পিছিয়ে যায়। চলবে।